بسم الله الرحمن الرحيم. Assalamu alaikum, learned participants. Today we will discuss something from one slide, something from another slide, and something from other slides, combining normal curve, normal distribution, and zone of acceptance and zone of rejection on the normal curve. আমাদের প্রত্যাশা ছিল যে আমরা আজকে ইউজ অফ জেড স্কোর ইন প্রিপারেশন অফ গ্রোথ চার্ট বাই WHO এইটা একটু আলাপ করব, কারণ এটা যদিও সবার প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল লাইফে হয়তো লাগবে না, কিন্তু থিমটা বোঝার জন্য, যে স্ট্যাটিস্টিক্যাল থিমটা, ইউজ ডাইভার্সিফিকেশন অফ দি ইউজ অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লায়েন্স, এটা বোঝার জন্য আমরা আলাপ করার চিন্তা আমাদের আছে। তারপরও কয়েক মিনিট দেরি আমার হয়েছে, এই জন্য সরি। আর আজকের ক্লাসটা হয়তো একটু শর্ট হতে পারে, কারণ আমাকে ক্লাস শেষ করে আবার হয়তো উত্তরে যাওয়া লাগতে পারে বাসাতে। তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আমরা যেটা বলছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশন বা নর্মাল কার্ভ, এই বিষয়ে আমরা প্রথম তৃতীয় বা চতুর্থ সেশনে আমরা দেখিয়েছি যে প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রকৃতি সৃষ্টি করেছেন, এই প্রকৃতিতে যত ধরনের ভেরিয়েবল আছে সেটা, আর ভেরিয়েবল কি আমরা সেটাও একটা ক্লাস আমাদের শিডিউলে বোধহয় ছিল কিনা খেয়াল নেই, আমরা নিয়েছি যে ভেরিয়েবল কি, ব্যক্তি মনে রাখবেন। আবার আমি রিপিট করি, অনেক কিছু আমি রিপিট করবো বারবার, এই জন্য যে আপনাদের এই ব্যস্ততার মধ্যে এবং আপনাদের এই কি বলে স্পেশালাইজড অ্যাক্টিভিটিসের মধ্যে যাতে করে আপনারা সহজে মনে রাখতে পারেন যে ভেরিয়েবল কিছুই না, ভেরিয়েবল হচ্ছে ব্যক্তি বস্তু এবং বিষয়সমূহের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে বলা হয় ভেরিয়েবল। কোথাও কিন্তু এই ডেফিনিশন পাবেন না, এবং এটা আপনার পরীক্ষায় ভাইবা দেওয়ার জন্য না, আপনারা তো ভাইবা দিবেন, আপনার তো টিচার এবং সিনিয়র টিচার। এটা হলো আপনার স্টুডেন্টদের কনসেপচুয়ালাইজ করার জন্য। ব্যক্তি বস্তু বিষয় এর পরিবর্তনশীল বৈশিষ্ট্য, এর বাইরে কোনো ভেরিয়েবল পৃথিবীতে নাই। হোয়াট এভার মে বি রিটেন ইন দি বুক ইন ডিফিকাল্ট ওয়ার্ডস, ভুলে যান, ফরগেট, না হলে আপনি সহজে মনে রাখতে পারবেন না। এটা সহজে মনে রাখা, শুধু মনে রাখাই না, কনসেপচুয়ালাইজ করা, এবং আপনার স্টুডেন্টকে অতি সহজে কনসেপচুয়ালাইজ করানো, শুধু নিজে করা না, স্টুডেন্টকেও করানো, এইটার নাম হলো আপনার কি বলে ব্যক্তি বস্তু বিষয়ের পরিবর্তনশীল বৈশিষ্ট্য কি বলা হয়, ভেরিয়েবল। কেমন এটা? তা আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ভেরিয়েবল সৃষ্টি করেছেন, আসলে আমাদের কাজটা শুধু গুছানো, সাজানো এবং কিভাবে বিন্যাস আসে সেটা বলা, এই অঙ্ক করে সেগুলো বের করা। সৃষ্টি করা তো আমাদের কাজ না, সৃষ্টি তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে রাখছেন আমাদের জন্য। তো সুতরাং যে যত হাজার হাজার ভেরিয়েবল সৃষ্টি করেছেন, এগুলোর যে বিন্যাস, এটা নর্মাল, এটা একটা কমন সিস্টেম ফলো করে। ব্লাড প্রেশারও যে সিস্টেমটা ফলো করে, লিপিড প্রোফাইলও তাই ফলো করে, ওয়েটও তাই ফলো করে, এবং কি বলে হাইটও তাই ফলো করে। কি বিস্ময়কর! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মধ্যম পন্থা বলছে না, আল্লাহ রাসূল বলছেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। সেই মধ্যম পন্থা দেখেন যে মিডিলে, ইন দি সেন্টার, অল দি ভ্যালুজ আর ক্লাস্টার, দ্যাট ইজ দি মধ্যম পন্থা অলসো। সুতরাং এই যে বলে যে কোরআন এবং সুন্নাহর হাদিসের স্পেশালি কোরআনের প্রতিটি আয়াত কিয়ামত পর্যন্ত যে আপনার ওই কী বলে বিশ্লেষণ হতেই থাকবে, এবং তার সায়েন্টিফিক ভ্যালু পাওয়া যাবে। সায়েন্স তাকে স্বীকৃতি দিবে এবং সায়েন্সের সাথে মিলে যাবে। তো সেদিক থেকে আমরা আসুন এখন একটু সংক্ষেপে দেখি যে নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে। এটা আমরা বলেছি, আবার আমরা দেখি নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে। ইন দি ইউনিভার্স, ইন নর্মাল সিচুয়েশন, এটা স্বাভাবিক পরিস্থিতিতে, অস্বাভাবিক পরিস্থিতিতে নয়। ইন এনি ভেরিয়েবলস, যত ধরনের ভেরিয়েবল আছে, হাফ অফ দি অবজারভেশন লাই অ্যাবাভ অ্যান্ড হাফ অফ দি অবজারভেশন লাই বিলো দি মিন। মিনের ডান পাশে, ঠিক ডান পাশে থাকবে অর্ধেক এবং বাম পাশে থাকবে অর্ধেক, 50%, 50%। অ্যান্ড অল অবজারভেশনস আর সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড অন ইচ সাইড অফ দি মিন। এরকম নয় যে ডান পাশে 50% আছে, তার ইচ্ছা মতো সে বিস্তৃত বা বিন্যস্ত, আবার বাম পাশে 50% ঠিকই আছে কিন্তু তার ইচ্ছা মতো সে বিন্যস্ত, তা নয়। তারাও একটা কমন, একদম সেম সিমেট্রিক্যাল রুলস ফলো করে। লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, বোথ সাইড ফলো সিমেট্রিক্যাল রুল। এই সিমেট্রিক্যাল রুল একদম একই রকমের। বললেন না, ডান দিকে অর্ধেক, বাঁ দিকে কিন্তু অ্যাবাভ বিলো
মানে মিনের অ্যাবাভ বিলো। মিনের অ্যাবাভ বিলো। ডান পাশে হলো মিন যখন আপনি বলবেন তখন অ্যাবাভ বিলো, আর যখন আপনি কার্ভের সাথে কম্পেয়ার করবেন তখন রাইট অ্যান্ড লেফট। A distribution of this nature of or shape is called normal distribution. এই যে ডিস্ট্রিবিউশনের যে প্যাটার্নটা, অনেক ধরনের ডিস্ট্রিবিউশন আছে, তার মধ্যে আমরা বিগিনার ঠিক না, মানে আমরা স্ট্যাটিস্টিক্সের লোক নই, আমাদের অত বিশদ ডিস্ট্রিবিউশন দরকার নেই। আমরা প্রথম সেশনে দেখাইছিলাম যে কত ধরনের ডিস্ট্রিবিউশন আছে। আমরা মূলত নর্মাল ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে কিছু তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিছু কথা বলব। কার্ভ কিছুই না, এই নর্মাল ডিস্ট্রিবিউশনকে কার্ভের আকারে যখন সাজানো হয়, প্লেস করা হয়, তখন এটাকে নর্মাল কার্ভ। কেমন ডেফিনিশন অফ নর্মাল কার্ভ? ইট ইজ দি ফ্রিকোয়েন্সি কার্ভ, যেহেতু ফ্রিকোয়েন্সির উপরে বেস করে কার্ভটা করা হয়, প্রডিউসড বাই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ দি distribution of any variable in the universe is called normal curve. Prerequisite for ideal normal curve, এটা ওই দিন আমরা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা বলেন তো কাইন্ডলি। প্রিরিকুইজিট কি? এটা আইডিয়াল নর্মাল কার্ভ হতে হলে তার কি বৈশিষ্ট্য থাকতে হবে? কাইন্ডলি একটু যদি করেন, রেসপন্স করেন। একটা আইডিয়াল নর্মাল কার্ভ আমরা যেটা দেখাই, আমার হাতে লেখাটা, আমি হয়তো অত এক্সপার্ট নাই যেন কে, হ্যাঁ না সেটা না, এই যে এই আইডিয়াল কার্ভটা যদি হতে হয় তাহলে ডেটার মধ্যে কি বৈশিষ্ট্য থাকতে হবে? ডেটার কোন বৈশিষ্ট্য? হ্যাঁ, ডেটা ইনফিনিট জরুরি না, লার্জ নাম্বার হতে হবে, লার্জ নাম্বার অফ স্যাম্পল। পপুলেশনের উপর যদি করেন লার্জ নাম্বার অফ পপুলেশন। আর একটা, এই একটা হইলে হবে না, স্মল। হ্যাঁ, এটা তো কন্টিনিউয়াস ডাটা ছাড়া হবেই না, ডিসক্রিট ডাটা অথবা ডাটাতে হবে না, কোয়ালিটিভ ডাটা হবে না। আর একটা স্মল ক্লাস ইন্টারভেল, মনে রাখেন, লার্জ স্যাম্পল অ্যান্ড স্মল ক্লাস ইন্টারভেল, লার্জ স্যাম্পল অ্যান্ড স্মল ক্লাস ইন্টারভেল। এই দুইটা বৈশিষ্ট্য না থাকলে আইডিয়াল নর্মাল কার্ভ হবে না। আমরা আজকে একটু স্লো বলছি, যাতে এই বিষয়গুলো আগে আলোচনা করা হয়েছে, তারপরে যাতে এটা একদম ভালোভাবে রিক্যাপিচুলেশন হয়। যে আইডিয়াল নর্মাল কার্ভ হতে হলে তার ডেটার বৈশিষ্ট্য, কার্ভের বৈশিষ্ট্য না কিন্তু, নট ক্যারেক্টারিস্টিক্স অফ দি কার্ভ, ক্যারেক্টারিস্টিক্স অফ দি ডেটা। ডেটার ক্যারেক্টারিস্টিক্স কী হতে হবে? লার্জ স্যাম্পল সাইজ হতে হবে, আর স্মল ক্লাস ইন্টারভেল হতে হবে, অল্প অল্প করে ক্লাস ইন্টারভেল। আপনি যদি নেন 10 কী বলে, যদি 10 বছর থেকে 20 বছর, 20 বছর থেকে 30 বছর, 30 বছর থেকে 40 বছর, তাহলে কিন্তু আপনার আইডিয়াল ক্লাস ইন্টারভেল হবে না, হবে না, কি বলে, নর্মাল কার্ভ হবে না। আপনি যদি 1 বছর থেকে 2 বছর, যত ছোটো নেবেন তত বেশি ভালো হবে। 1 বছর থেকে 2 বছর, 2 বছর 3 বছর, অথবা না হলে 1 বছর থেকে 3 বছর, 3 বছর থেকে 6 বছর, এইভাবে নেন। যত ছোটো করেন বা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ থিঙ্ক করে তারপরে করেন, তাহলে সেটা আইডিয়াল নর্মাল কার্ভ হবে। এই যে লেখা আছে লার্জ স্যাম্পল সাইজ অ্যান্ড স্মল ক্লাস ইন্টারভেল, নিচে কিন্তু আছে দেখেন, লার্জ স্যাম্পল সাইজ অ্যান্ড স্মল ক্লাস ইন্টারভেল। আর দুইটা কি নাম বললেন? যে একটা নরমাল, কি নাম, গসিয়ান ডিস্ট্রিবিউশন। ও নাম, হ্যাঁ, ওনার নাম অনুযায়ী গসিয়ান ডিস্ট্রিবিউশন ডিসকভার করেছেন। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা কোনো জাস্ট মনে রাখা বা বোঝার জন্য, বোঝা না, এটা অবশ্য কাজে লাগবে পরবর্তীতে যখন আর অ্যানালাইসিস পার্টে আপনি রিসার্চ করবেন বা আপনার মধ্যে বিভিন্ন প্রশ্ন আসবে। সেটা হলো যে জিনিসটা আপনি পড়ে দেখেন, অ্যাজ পার সেন্ট্রাল লিমিট থিওরিম। একটা কোনো জার্নালে পাইলে আপনি তখন যাতে হতাশ না হয়ে যান, যেটা আবার কী জিনিস লাগছে, সেন্ট্রাল লিমিট থিওরিম কি। তো অ্যাজ পার সেন্ট্রাল লিমিট থিওরিম, if the sample size would be large enough, the sampling distribution of the sample means will follow a normal distribution. লাস্টে দেখেন এই কথাটা ইম্পর্টেন্ট বিষয়, whatever might be the shape of the population distribution. খুবই মজার কথা এবং ইন্টারেস্টিং, এটা বলা জরুরি ছিল না, বললাম এই জন্য যে আপনারা যেহেতু প্রফেসর, সিনিয়র প্রফেসর এবং গোয়িং টু বি সিনিয়র প্রফেসর, ডিফারেন্ট টাইপ অফ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নাল আপনারা পড়বেন এবং পড়াবেন। আপনি একটা ইন্টারন্যাশনাল সেমিনারে গেছেন, সেখানে একটা আর্টিকেলে অথবা জার্নালে আপনি সেন্ট্রাল লিমিট থিওরিম লেখা দেখলেন, আপনার মাথায় বাস ভেঙে পড়বে। তারপর সেন্ট্রাল লিমিট থিওরিম কী? কেমন সেন্ট্রাল লিমিট থিওরিম হচ্ছে যে
আমাদের একটা ধারণা আমাদের মনের মধ্যে আছে, ইনহিয়ারেন্ট একটা ধারণা আছে। যেহেতু শুরুতে বলছি, আবার আমাকে কাউন্টার প্রশ্ন করিয়েন না যে এটা তাইলে আপনার ওই বক্তব্যের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিতে যতটা একটা সৃষ্টি করেছেন, ব্যতিক্রম তো থাকতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম থাকতে পারে। আমাদের একটা ইনহিয়ারেন্ট ধারণা ব্রেনের মধ্যে কাজ করে যে পপুলেশন যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে স্যাম্পলের হবে কি বলে, স্যাম্পলের ভিতরে যে ইয়েগুলো ইন্ডিভিজুয়ালগুলো থাকে সেগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকবে, এটা আমাদের ধারণা। আমাদের আরেকটা ধারণা কি খেয়াল করেন, কিন্তু খুব আজকে কিন্তু মানে খুবই প্রয়োজনীয় এবং কিছু কিছু বিষয় থাকবে খুবই স্পেশাল। আপনারা তো সবসময়, যেহেতু আপনারা সিনিয়র লার্নেড পার্টিসিপেন্ট, আপনারা খুবই অ্যাটেনশন দেন, আমি না বলতো, তারপর কিছু কিছু পয়েন্টে আরও বেশি অ্যাটেনশন দিতে হবে। সেটা হলো যে আমাদের একটা ইনহিয়ারেন্ট ভিতরে ধারণা থাকে যে পপুলেশন যদি নর্মালি, যেমন পপুলেশন হলো এই বিশাল, এটা হলো পপুলেশন, এই পপুলেশন যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে এর অধীনে যত স্যাম্পল নিয়ে আমি কাজ করব, সব স্যাম্পলের ভিতরেই কি হবে, এরকম একটা, এটা আমাদের ভিতরে কাজ করে না, পপুলেশন কাজ করে না। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। কেমন আর একটা বিষয় কাজ করে যে এই যত স্যাম্পল আমরা নিব, ওই যে সেদিন যেটা বলছিলাম 30টা 40টা 50টা স্যাম্পল নিব, এই স্যাম্পলের যে মিনগুলো, এইটাকে মিন, সেদিন আমাদের প্রফেসর মকবুল ভাই প্রশ্ন করেছিলেন, স্যাম্পলের যে মিন, এই মিনগুলোকে যদি আমি একটা ইন্ডিভিজুয়াল বানাই তখন সেটাও আবার কী করবে, একটা নর্মাল কার রিপ্রেজেন্ট করবে। এটি তো আমাদের ইনহিয়ারেন্ট আইডিয়া ব্রেনের মধ্যে। কিন্তু সায়েন্টিস্টরা বলছেন না, তোমার পপুলেশন যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড নাও হয়, এটা আমার পপুলেশন, কিন্তু এই পপুলেশন এরকম রাউন্ড না। রাউন্ড বলতে বুঝাইছি আমি ইউনিফর্মিটি মিন করার জন্য রাউন্ড দিছি, যদি এটা স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল বিষয় নেই, আমি নিজে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, রাউন্ড হিসেবে বুঝালাম যে এরকম যদি হতো তাহলে সেটা পপুলেশনটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, কিন্তু আমার পপুলেশনটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না। পপুলেশনের ভিতরে একটু সমস্যা আছে। কীরকম সমস্যা আছে, যে সেটা অথবা ডান দিকে অথবা বাম দিকে একটু হেলে গেছে, হ্যাঁ স্কিউড হয়ে গেছে, পপুলেশনের ভিতরে, স্যাম্পলে না কিন্তু, অথবা যে কোনো দিকে হেলে গেছে, এটা নিচেটা ভালো হয়নি, উপরেটা ভালো হয়েছে, তো হেলে গেছে। এরকম যদি পপুলেশন হয়ও, তারপরও সায়েন্টিস্টরা বলছেন তোমার স্যাম্পল যদি লার্জ স্যাম্পল নেও, লার্জ স্যাম্পল যদি তুমি নেও, তোমার হোয়াট এভার মে বি দি শেপ অফ দি পপুলেশন, এটা মনে রাখা জরুরি না, কেউ মনে রাখতে পারে, হয়তো মুশকিল আসানের মতো, যে যদি তুমি লার্জ স্যাম্পল নাও, পপুলেশন হয়তো 50 লক্ষ পপুলেশন আছে, এই 50 লক্ষ পপুলেশন অ্যাকচুয়ালি নর্মালি ডিস্ট্রিবিউটেড না, কিন্তু তুমি যদি লার্জ স্যাম্পল নাও এবং অনেকগুলো স্যাম্পল নাও, তাহলে এই স্যাম্পলের যে মিনগুলো আসবে, সেই প্রত্যেকটা মিনকে আবার তুমি যদি ইন্ডিভিজুয়াল ধরো, তাহলে তুমি যদি 100টা স্যাম্পল নাও বা 500টা স্যাম্পল নাও, এই 500টা স্যাম্পল যদি তুমি নেওয়ার পরে সেই 500টা স্যাম্পলের মিন বের করো, তো সেই মিনগুলো কিন্তু কি করবে, নর্মাল কার্ভ ফলো করবে, নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। দিস ইজ সেন্ট্রাল লিমিট থিওরি। একটু হয়তো আমি বলছি না, একটা সাবজেক্টের একদম ক্রুশিয়াল বিষয়গুলো একদম একটা 7 দিনের বা 15 দিনের লেকচারে পুরোপুরি আপনার মধ্যে ঢুকে যাবে, এটা চিন্তা আশা করাটাও কিন্তু আসলে আমার যে কন্ডাক্ট করে বা যারা কন্ডাক্ট করে তাদের তো প্রত্যাশা থাকে যে একদম শরবত খাওয়ানোর মতো খাওয়াই ফেলবো, কিন্তু এটা আসলে সম্ভব হয় না। হ্যাঁ, আপনার মধ্যে ভালো কনসেপশন আসবে, কিন্তু আপনার ওন সাবজেক্টে বায়োকেমিস্ট্রি যদি প্রফেসর ফাহমিদা চায় আমাকে 15 দিন পরে একদম এক্সপার্ট বানানো, এটা ইটস নট পসিবল। তো কিন্তু আপনার মোটামুটি আপনার মধ্যে একটা ধারণা আসছে বা আসবে ইনশাল্লাহ, যে বিষয়টা হলো কি, যদি পপুলেশন নর্মালি ডিস্ট্রিবিউটেড নাও থাকে, তারপরও যদি সেই পপুলেশন থেকে লার্জ স্যাম্পল সাইজ নিয়ে অনেকগুলো স্যাম্পলের মিন করা হয়, সেই মিনগুলোকে প্রত্যেকটা মিনকে যদি আবার ইন্ডিভিজুয়াল ধরা হয়, এই ইন্ডিভিজুয়ালগুলোকে দিয়ে যদি একটা কার্ভ করা হয়, দ্যাট কার্ভ উইল ফলো কি, নর্মাল ডিস্ট্রিবিউশন, ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। দিস থিওরিম, এটা একটা থিওরি, সিঙ্গেল হলে থিওরিম বলে বোধহয়, আর প্লুরাল হলে থিওরি বলে। এই থিওরিমটাকে বলা হয় হলো কি, সেন্ট্রাল লিমিট থিওরিম। এখন কেন সেন্ট্রাল লিমিট নাম দিছে, আবার যদি এটা আমাকে প্রশ্ন করেন, আমি শিওর। হ্যাঁ,
লার্জ ম্যাডাম 30 মোর দেন 30 হলে লার্জ পপুলেশন বলে, আর মোর দেন 30 কি লাভ না করুন না 30 স্যাম্পল সাইজ হলে সেটাকে লার্জ স্যাম্পল সাইজ বলে আর কি, ইন্ডিভিজুয়াল 30। হ্যাঁ আমি অনেকগুলো স্যাম্পল নিব, হ্যাঁ সেটা ধরেন আমাদের বাংলাদেশে আমি একটা করব যে আমার পপুলেশন এটা 5 লক্ষ, তাহলে কি আমি আগে স্যাম্পলগুলো কিভাবে স্যার অনেকগুলো স্যাম্পল ওখান থেকে নিব? এটা আপনি নিবেন না তো, এটা আপনার অ্যাজিউম করার জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আপনি এই কাজ কোনোদিনই করবেন না, কেউ করবে না, বাংলাদেশের যে কি বলে শ্রেষ্ঠ স্ট্যাটিস্টিশিয়ান সেও করবে না, কিন্তু বিষয়টা বোঝার জন্য। আর যদি আপনি তাও যদি ধরতে চান যে হ্যাঁ ধরে নিলাম আমি করব, তাহলে আপনি ধরেন পার স্যাম্পলে মোর দেন 30 অবশ্যই হতে হবে, কতগুলো এবং কতগুলোর মধ্যে কোনো লিমিট নেই, 1000ও হতে পারে। যত বেশি স্যাম্পল সাইজ হবে তত বেশি নর্মাল কার্ভটা আইডিয়াল হবে। এটা আমার বানানোর কথা না, যত বেশি হবে, তত বেশি স্যাম্পল ইয়েটা কি বলে কার্ভটা তত বেশি আইডিয়াল হবে, তত বেশি আইডিয়াল হবে। এটা সামারি কি হলো যে পপুলেশন ডিস্ট্রিবিউশন আনইভেন হলেও তার স্যাম্পল এটা যদি লার্জ নাম্বার হয় এবং অনেকগুলো স্যাম্পল যদি নেওয়া হয় তাহলে তার যে মিনের ডিস্ট্রিবিউশনটা সেটা নরমাল হবে। ইয়েস থ্যাংক ইউ, ক্ল্যাপ দেন না, ক্ল্যাপ হ্যাঁ বড় করে, আর কার্পণ্য করি কেন? দরকার প্র্যাকটিক্যালি আমাদের এই মুহূর্তে কোনো দরকার নেই, সামনে হয়তো দরকার আসতে পারে, আমরা ওয়েট করি, আসতে পারে, অথবা যদি কোনো দরকার নাও লাগে তাহলে আমরা কোথাও দেখলে যাতে আমরা কি মানে অপরিচিত পপুলেশন, তাহলে ওই কনসেপশনের সাথে একটু ইয়ে হয় না, ডিফার করে না। এবং ইট ইজ নট রেগুলার অ্যান্ড ইউজুয়াল কেস, এটা বলি, এটা ব্র্যাকেটে লিখে রাখেন, ইট ইজ নট রেগুলার অ্যান্ড ইউজুয়াল কেস। আনইউজুয়াল বিষয় তো জানতে হবে, আমাদের জানতে হবে না। এই থ্যাংক ইউ। এরপরে ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল কার্ভ, এটা আপনারা জানেন সোজা, তারপর একটু সহজে সংক্ষেপে বলে যায়। ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর কন্টিনিউয়াস টাইপ অফ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, যেটা আমাদের প্রফেসর মকবুল স্যার বলছেন একটু আগে যে কন্টিনিউয়াস ভেরিয়েবল মাস্ট, এটা তো শর্ত। ডিসক্রিট ভেরিয়েবল অথবা আপনার কি বলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ক্যাটাগরিক্যাল দুই রকম না, কি বলেন তো? নমিনাল অ্যান্ড অর্ডিনাল। তো এই জাতীয় ভেরিয়েবলগুলোতে এটা ফলো করবে না। নাম্বার ওয়ান, ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর কন্টিনিউয়াস টাইপ অফ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। নাম্বার টু, ইট নেভার টাচেস দি বেজ লাইন। ওটা তো আমরা বলছি যে নর্মাল কার্ভ কখনো, সেই দিন আমরা প্রশ্ন করছিলাম, কখনো বেজ লাইন টাচ করে না, কারণ অবজারভেশন কখনো 1-এর নিচে হয় না। ইট ইজ সিমেট্রিক্যাল ইন বোথ সাইড অফ কার্ভ। দেখেন আমারটা আইডিয়াল হয় নাই, কিন্তু আমরা একটু পরে আসতেছি। একদম দুই পাশে একদম সিমেট্রিক্যাল হবে, আইডিয়াল কার্ভগুলো দুই পাশে সিমেট্রিক্যাল হবে। মিন, মিডিয়ান অ্যান্ড মোড কোয়ানসাইড ইন দি সেম পয়েন্ট। আমরা যদি দেখি যে মিন, মিডিয়ান এবং মোড একদম মাঝখানে থাকবে, এই মাঝখানে, এখানে থাকবে মিন, মিডিয়ান এবং মোড, এখানে মাঝখানে মিন, মিডিয়ান এবং মোড। দীর্ঘদিন পর্যন্ত আমার বুঝতে অসুবিধা হয়েছে, এখানে তো মিন থাকবে তাই না, মিন তো আর জিরো হয় না, তাহলে এখানে জিরো কেন? এটা আমার সবসময় অনেক সময় প্রশ্ন লাগতো যে মিন কেন, এখানে কেন জিরো? এখানে তো মিন থাকবে। মিন যদি এইজ যদি এখানে 5 বছর থেকে 95 বছর বয়স হয়, আর তো 45 বছর যদি তার মিন হয়, তাহলে এখানে তো 45 লেখা থাকবে। 45 লেখা না থাকে এখানে জিরো লেখা কেন? আমি যখন লার্নার ছিলাম দীর্ঘদিন পর্যন্ত আমার অনেক কিছু দেরিতে হয়েছে, বোধহয় কী বলে প্রফেসর মকবুল স্যারের মতো তো তাড়াতাড়ি আমার ক্যাপিচুলাইজ হয় নাই, অনেক পরে আসছে। হ্যাঁ, যে এখানে তো 45 লেখা থাকার কথা, কারণ মিন তো 45, তাহলে মিন, মিডিয়ান, মোড সবই 45, 45। আর মিন কাকে বলে? এভারেজ যোগ করে যেটা ভাগ পাই। আর মিডিয়ান কাকে বলে? পজিশনটা কন্ডিশন কীভাবে পজিশন পাবো? তার একটা কন্ডিশন আছে, সেদিন বলছিলেন এখান থেকে, আমি দেয় না, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিংয়ে সাজাতে হবে। না সাজানোর আগে আমরা কিন্তু মিডিয়ান পাবো না ম্যানুয়ালি, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল তো কম্পিউটার সাহেব আমাদেরকে করে দিবে। আচ্ছা, মিন, মিডিয়ান, মোড যেটা বেশি বারে আসবে। যদি 35 বছরের আমার যে ইন্ডিভিজুয়াল, এর যদি সংখ্যা বেশি থাকে, হ্যাঁ, এটা আমার কি বলে মোড হবে আর কি, কেমন? তাই কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন, মিডিয়ান, মোড একই রেজাল্ট হবে, একই সমান হবে। তাহলে মাঝখানে থাকে জিরো কেন?
নর্মাল কার্ভে দেখানো হয় হলো ডেভিয়েশন। ডেভিয়েশন, হ্যাঁ, ডেভিয়েশনের ইউনিট কি? ইউনিট 1 কেজি 2 কেজি 5 কেজি এরকম নাকি? 1 কেজি, 1 স্টার ডিভিশন 1 HD 2 হ্যাঁ, তাহলে ইউনিটটা কি হলো? ইউনিট অফ ডেভিয়েশন কি? আমরা সেদিন বলছিলাম মানে স্ট্যান্ডার্ড ডিভিশনের একক কি হবে? হ্যাঁ, কারণ আমরা না নর্মাল কার্ভে ইউনিট, নর্মাল কার্ভে ডেভিয়েশনের ইউনিট কি? ডেভিয়েশনের ইউনিট কি বলছেন আপনারা, কিন্তু অন্য ভাষায় বলছেন, সঠিক ভাষায় হয়তো বলে নেই। ডেভিয়েশনের নর্মাল কার্ভের ডেভিয়েশনের ইউনিট কি? 1 কেজিতে না গ্রামে না কিসে? এইচডিতে। এইচডি ইন টার্মস অফ বলেন, আবার রিপিট করেন, উচ্চারণ করেন, ইন টার্মস অফ এইচডি। ডেভিয়েশন ইন টার্মস অফ এইচডি। এইচডির হিসেবে ডেভিয়েশন আছে কিনা। তো এখন মিন, মিডিয়ান এবং মোড যখন একই পয়েন্টে কনসাইড করে, রিসাইড করে, অবস্থান করে, তার তো কোনো ডেভিয়েশন নাই। ডেভিয়েশন কার কাছ থেকে হবে? যে মিনের কাছ থেকে হবে। আস্তে 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 বড়কে সে এই মিন এত 5 ফিট। আমাদের দেশে আমরা ওই যে আমাদের বঞ্চনার যে ইতিহাস, যে আমাদের শুরু হলো যেখান থেকে, যে আপনারা হয়তো জানেন যে 47-এর পরে 48-এর প্রথম দিকে একটা বিজ্ঞাপন আসলো সেনাবাহিনীতে লোক নিয়োগের জন্য। সেখানে আসলো 1948-এ প্রথম আমাদের যে রেজ হয়, আমরা আসলে উই আর ডিপ্রাইভড, আমাদেরকে ইকুয়ালাইজেশন করতে হবে, সমতা বিধান করতে হবে। তো 5 ফিট 6 ইঞ্চি। তো এখন আমাদের এখনকার জেনারেশান, আমার সম্ভবত মকবুল স্যারের ছেলে নামে কি আমার জানা হয়নি, কিছু মনে নিন না, ছেলে নামে ও তা আপনি আমার সদস্য তো আমার সমিতি 3 জন না, তো 3 জন, একজন হলে আমার সমিতির সভাপতি হতে, সদস্য হতে পারতেন। আমি স্বঘোষিত সভাপতি, আপনি সেক্রেটারি হতেন। কেউ আছেন আমার সমিতির সদস্য? একজনও নাই। আচ্ছা, ছেলে কার এখানে? হ্যাঁ, 2 ছেলে না? বাবার চেয়ে হাইট কম না বেশি? হ্যাঁ, বাবার সমান এখনো হয়নি, কিন্তু গ্রোথে কি মনে হয় বাবাকে ছাড়াই যাবে মনে হচ্ছে? তোমারটা বাবাকে অলরেডি ছাড়াই গেছে। আচ্ছা, এই জেনারেশনের বেশিরভাগই দেখা যায় কি বাবাকে ছাড়িয়ে গেছে। কিন্তু আমাদের জেনারেশনটা কিন্তু এরকম ছিল না। আমরা কিন্তু অভাব অনটনের জেনারেশন ছিলাম, স্বীকার করি আর না করি। হ্যাঁ, আমি কেউ হয়তো স্বীকার করে, কেউ চেপে যায়। এটা আমাদের বাঙালিদের একটা সুন্দর বৈশিষ্ট্য। সবার শ্বশুরবাড়ি মেয়েদের জিজ্ঞেস করলে বলে না শান বাঁধানো ঘাট, তারপরে আমার দাদা শ্বশুর এই এলাকার জমিদারের মতো, জমিদার না, পরে জমিদারের মতোই ছিল প্রায়, এবং ঘোড়াও ছিল, কমন প্র্যাকটিস। কেউ তার ইতিহাস বলে না। অথচ বর্ডারের ওপারে জিজ্ঞেস করেন ন্যাশনাল স্টার ইন ডিফারেন্ট ফিল্ড, হর গড় করে একদম বলে ছোটোবেলা খেতে পাইনি, লাল শাক দিয়ে ভাত খেয়েছি, বাড়িতে একদিন মাছ আসলে সেদিন আনন্দ উৎসব করতাম আমরা ভাই বোন মিলে। এখন মিলিয়ন ডলারের মালিক। কি এমন হলো বর্ডারের ওপারের এপারের মধ্যে? আমাদের মানসিকতার এমন অধপতন কেন হলো? আমরা নিজের আত্মপরিচয় দিতে কেন এত কুণ্ঠা করি? এটা এই সাবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ না। প্রসঙ্গক্রমে এসে গেল, এই জন্য বললাম, আমাকে ক্ষমা করবেন। কি বলছিলাম যেন? এটা মিন মোড মিডিয়াম 0 কেন? হ্যাঁ, মিন মোড মিডিয়ান 0 কেন? 0 তো ক্যালকুলেশন করে পেয়েছি, 0 কেন না? 0 হলো ডেভিয়েশন কি মিনের থেকে। আমি তো এই যে মাপবো, আগে বলছিলাম যে আগের জেনারেশনে কি হতো না, বাবার চাইতে ছেলে বড় হতো না, ডেভিয়েশন হতো না। কারণ তখন তো নিউট্রিশনের এই, এখন আপনার ফ্রিজের মধ্যে বোঝাই করা থাকে, কি বলে, ডিম থাকে। আর আমরা ডিম খাইতাম কখন? যখন মুরগি ডিম পারে তখন ডিম খাইতাম। আমরা আম খাইতাম কখন? যখন গাছে আম পাকে তখন। একদিনে 10টা, ওই হয়তো 15 দিনে আম পাকা শেষ, আর সারা বছরে কোনো আম নাই। আবার হয়তো বাজার থেকে 2-1 দিন ফজলি আম কিনে আনলে সেটা। আর আপনার বাচ্চা এখন ম্যাঙ্গো খায়, ডেইলি খেতে চায় না, আপনি জোর করে খাওয়াই দেন বিভিন্ন আইটেম, বিভিন্ন ভ্যারাইটি। ঠিক যে কারণে এখন একটা ইউনিফর্ম নিউট্রিশন পায়। আমরা তো ইউনিফর্ম নিউট্রিশন পাইনি, এই জন্য দেখেন না হাইট কম। আচ্ছা, তো এখন এই যে ডেভিয়েশন, স্যার যেটা বললেন, ডেভিয়েশন হলো যে মিন মাঝখানে যে থাকে তার থেকে বেশি উঁচা যেগুলো সেগুলো ডানে, আর যেগুলো কম সেগুলো বামে। এখন যে মিন সে তো মাঝখানে আছে, তার তো কোনো ডেভিয়েশন নেই, সে মাঝখানে মিডিলে। তো এই জন্য মিনের মিন, মিডিয়ান এবং মোড সে থাকে ডেভিয়েশনের দিক থেকে কি একদম
সেন্টারে, রিসাইড ইন দি সেন্টার। যেহেতু সেন্টারে অবস্থান করে এই জন্য তার কোনো ডেভিয়েশন নেই। সেন্টারে অবস্থান করলে তো তার ডেভিয়েশন থাকে না, থাকে ডেভিয়েশন থাকে না। আচ্ছা, কত নম্বর পয়েন্ট বলছিলাম? রাগ করিয়ে না, দুই একটা কথা বাড়তি হয়ে যেতে পারে। এটা সেশানে অনেক সময় আনুষঙ্গিক কথাবার্তা কিছু এসে যায়, ওইটা বয়স্ক মানুষদের আরও বেশি আসে। ইট ইজ ন্যাচারাল। আমাদের মকবুল স্যারের এখন যা আসে, আমার মতো আর একটু বয়স হলে তখন আর একটু বেশি আসবে। ইট ইজ ন্যাচারাল আর কি। হ্যাঁ, mean, median এবং mode coincide in the same point. It has two inflections. The central part is convex and the sloping part is concave. এই যে দেখেন, সেন্ট্রাল পার্ট কনভেক্স, কনভেক্স বলেন এটাকে, কনভেক্স। এবং এখান থেকে দেখেন কনকেভিটি শুরু হয়েছে। এই যে হালকা হালকা কনকেভিটি শুরু হয়েছে, হালকা কনকেভিটি, হালকা কনকেভিটি। তাহলে সেন্ট্রাল পার্ট কনভেক্স এবং স্লোপিং পার্ট কনকেভ। 6 নম্বরে, at the point of inflections the curve changes from convexity to concavity. At the point of inflection, যেখান থেকে চেঞ্জ হচ্ছে, ইনফ্লেকশন হচ্ছে, ভিতরের দিকে একটা সে টার্ন করা শুরু করছে, সেই পয়েন্টটাতে কনভেক্সিটিটা কনকেভিটির দিকে টার্ন করে। এটা খুবই একেবারে ডিমার্কেবল না আই এস্টিমেশনে, তারপরও যে মোটামুটি যে এখানে একটা পয়েন্ট দেখা যায়, এই পয়েন্টে এসে এই যে ডোম শেপটা, এই ডোম শেপের কার্ভটা কিন্তু এখান থেকে আবার কনকেভিটি শুরু হয়েছে। এবং এই পয়েন্টটাতেই, এই ডিস্টেন্সেই আইডিয়ালি হয়, কি বলে, এই কনভেক্সিটিটা কনকেভিটিতে টার্ন করে। এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন। এই পয়েন্ট অফ, স্যার ম্যাম, ইনফ্লেকশন, এফএল, পয়েন্ট অফ ইনফ্লেকশন, নট ইনফেকশন, যেটার সাথে আমরা বেশি ইনফ্লেকশন, কেমন এই। আচ্ছা, কি বলছিলাম? The point of inflection, at the point of inflection the curve changes from convexity to 1HD তে হচ্ছে, 1HD তে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সব ভাইটাল পয়েন্টগুলো আমাদের মকবুল স্যার বলে দিচ্ছেন। হ্যাঁ, এটা 1HD, এটা হলো 1HD ডিস্টেন্স থেকে শুরু হয়, প্লাস 1HD অ্যান্ড কি মাইনাস 1HD। তাইলে পয়েন্ট কোথায় গেল? এই দেখেন, প্লাস 1HD অ্যান্ড মাইনাস 1HD, এই ডিস্টেন্সে হলে এই ইনফ্লেকশনটা শুরু হয়, এই ডিস্টেন্সে এই ইনফ্লেকশনটা শুরু হয়, এরপরে ইনফ্লেকশন কন্টিনিউ করে। কেমন? আমরা কিছু বলবা? আচ্ছা, a perpendicular line drawn from the point of inflection will cut the base at a distance of 1HD, যেটা আমরা আগেই বলেছি। এখন আর কি ইয়ের ভাষায়, কি বলে, স্লাইডের ভাষায়, from the mean on either side। এই ফ্লেকশানে, পয়েন্ট অফ ইনফ্লেকশানে যদি আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, যেটা বলছে, এই যে পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাইলে এই বেসকে, এক্স অ্যাক্সিসকে এই ইয়ে থেকে, মিন থেকে 1HD প্লাস এবং 1HD মাইনাসে সে কাট করবে। তাহলে 1HD কত? প্রশ্ন আসে না? সেটা আমরা পরে আসতেছি, ক্যালকুলেট করে বের করবো। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে কি ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে। তাইলে 1HD ডিস্টেন্সে এটা কাট করবে হলে এট দি পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটা একটা ভাইটাল পয়েন্ট। আর একটা ভাইটাল পয়েন্ট হলো, ইট ইজ বেল শেপড আর ভি শেপ, বেল শেপ। এটা তো আমরা মেহরুনরা পড়ানোর সময় পড়াই স্টুডেন্টদেরকে, যে ইট ইজ কি বেল শেপ। এই যে গির্জার ঘন্টার মতো, গির্জার ঘন্টাটা মোটামুটি এরকমই থাকে, শুধু এখানে ঝুলানো থাকে বা এখানে। আর এটা হলো, ও আচ্ছা, এটা ওই দিন বলছিলাম বোধহয় আপনি, ওই যেদিন একটু দেরি করে আসলেন ওই টাইমটাতেই, যে কারণ এটা ওয়াই অ্যাক্সিসে কি থাকে, ফ্রিকোয়েন্সি অবজারভেশন, একজন, দুইজন, তিনজন, চারজন, এই থাকে না। যে আমি এটা ধরে একটু কাইন্ডলি খেয়াল করেন, এইটা যদি এইজের হয়, আমি যদি শুরু করি যে 0 to 5 ইয়ার্স, এটা যদি আমার, এটা কি বলে 0 to 5 ইয়ার্স, এই অংশটার নাম কি? না, সেটা না, এই যে স্ট্যাটিক্সের ভাষায় 0 to 5, 5 to 10, এই যে স্পেস, এই স্পেসটা না, ক্লাস ইন্টার। থ্যাংক ইউ। এই এখন যদি এই কি বলে, আসমাকে ক্ল্যাপ না দিলে বলবে যে খালি ওই মকবুল স্যারের প্রতি বায়াসনেস আছে।
আবার আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে বিচ্যুত হয়ে যাব। আমি বিচ্যুত হইতে চাই না। এটা ক্লাস ইন্টারভেল। তাহলে ক্লাস ইন্টারভেল আমার 0, যেদিন থেকে জন্ম হলো সেদিন থেকে 5 ইয়ার্স, এটা হলো ফার্স্ট ক্লাস ইন্টারভেল। এখন এটার কার্ভ ড্র করার জন্য মিড পয়েন্ট নিতে হয় 0 থেকে এই 5 ইয়ার্স, এর মাঝের যে 2.5 বছর বয়সের এখানে পড়বে হলো পয়েন্টটা। আর এদিক থেকে আমি যখন কার্ভ আঁকবো, একটু পরে আপনাদেরকে কার্ভ দিতেছি কাইন্ডলি। এই যে এটা হলো ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে কী থাকে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। তো এই 1 জন যদি এখানে হয় আর এই মিড পয়েন্ট যদি এখানে হয়, তাহলে এটা এখান থেকে আস্তে আস্তে ডট ডট দিয়ে এখানে উঠবো, আবার এখান থেকে ডট ডট দিয়ে এখানে উঠবো, তারপরে তো আমরা ওখানে ফোঁটাটা দিব। তাহলে এরপরে কার্ভটা আঁকবো। তাহলে 1-এর নিচে তো নামতে পারবে না, পারবে? অবজারভেশনই তো 1-এর নিচে তো নামতে পারবে না। সুতরাং এই আর কোনোদিন বেজলাইন টাচ, হ্যাঁ এই যে টাচ, ওই ছবিতে এই সূক্ষ্মভাবে মনে হচ্ছে টাচ করছে, কিন্তু আসলে টাচ করে নেই। এই যে হলুদ, এই যে কালার্ড পার্টটা যে টাচ করে নাই, এটা ইয়ের কারণে, লাইটিংয়ের কারণে মনে হচ্ছে এরকম, লাইটিংয়ের কারণে এরকম মনে হয়। এই যে দেখেন এটা টাচ করে নাই, এইটাও টাচ করেনি, খুব সূক্ষ্ম তো, 1 তো হাজার হাজার, হ্যাঁ এই জন্য টাচ করেনি। কেমন? তাহলে ইট ইজ বেল শেপড অর ভি শেপ, আর ইট ইজ অলসো কল্ড ন্যাচারাল কার্ভ। ইট ইজ অলসো কল্ড ন্যাচারাল কার্ভ। যেহেতু ন্যাচারাল ডিস্ট্রিবিউশনের কার্ভ করা হয়, এই জন্য এটাকে কি ন্যাচারাল কার্ভও বলা হয়। অ্যান্ড দি ডিস্ট্রিবিউশন ইজ কল্ড ন্যাচারাল ডিস্ট্রিবিউশন অলসো। এই নর্মাল ডিস্ট্রিবিউশনকে ন্যাচারাল ডিস্ট্রিবিউশনও বলা হয়, নর্মাল ডিস্ট্রিবিউশনকে ন্যাচারাল ডিস্ট্রিবিউশনও বলা হয়। এখন আমরা কোনটা দেখলাম? এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা দেখানো হয়েছে। পয়েন্ট অফ ইনফ্লেকশন এটা আগেই দেখানো হয়েছে, আরও সুন্দর করে বোঝানোর জন্য পয়েন্ট অফ ইনফ্লেকশনটাকে দেখানো হয়েছে। এখন একটা স্লাইড আসবে, সেই স্লাইডটা আমরা শুধু ছবি তুলে নিলে হবে না। আমি রিকোয়েস্ট করব হাতে লিখে নিতে, কারণ হাতে লিখলে আপনার ব্রেনে এখনই 50% ঢুকে যাবে। আমি চাচ্ছি 50% এখনই ঢুকে যাক। একটা স্লাইড আসবে, এটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন আরও সুন্দর করে দেখানো হয়েছে। যে দেখেন এইটা, এই যে কনভেক্সিটি আছে, এই কনভেক্সিটিটা এই পয়েন্ট থেকে এই যে দেখেন কনকেভিটির দিকে টার্ন করছে। স্টার্টস কনকেভিটি ফ্রম দিস পয়েন্ট। একেবারে এইভাবে চোখ দিয়ে আই এস্টিমেশন করে পয়েন্ট নির্ধারণ করা খুবই মুশকিল, কিন্তু মোটামুটি বুঝতে হবে আর কি। যে এটা হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশনটাকে একদম স্পেসিফাই করে সুন্দর করে দেখানোর জন্য এই স্লাইডটার পরে আমরা একটা কাজ দিব আপনাদেরকে কাইন্ডলি। এই কাজটা একটু প্র্যাকটিক্যাল। মকবুল স্যার এবং সামাদ স্যার সিনিয়র যারা আছেন তারা নাও করতে পারেন, আপনারা বসে এনজয় করতে পারেন, চাইলেই করতে পারেন, বাকিদের জন্য দিচ্ছি আর কি। হ্যাঁ, যে এটা হলো একটা ইগুলো দিয়ে দাও, আগে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, এই ডেটা দিয়ে একটা নর্মাল কার্ভ আমরা তো একটা কার্ভ তৈরি করার চেষ্টা করবো। আমরা দেখবো সেই কার্ভটা নর্মাল কার্ভ হয় কি না। কেমন? এই গ্রাফ পেপারের উপরে কাইন্ডলি। হ্যাঁ, কই সাবেরা নাই না? ও সাবেরা তো ছুটিতে না। হাতে হাতে দিয়ে দাও, একটা রাইখা বাকিটা দিয়ে দেবেন। হ্যাঁ, অথবা আমার কাছে দেয়, ওই সাইডটা আমি দিয়ে দিই, কভার করে দিই। হ্যাঁ, ও অসুবিধা নেই, এটা তো একটা রাফ করা আর কি। এটা রাত্রে মেহরুন জোগাড় করছে। না 3 থেকে 5 মিনিট। আপনার তো পরীক্ষা হইতেছে না, এটা তো হয়ে গেল, এইভাবে করবেন আপনি। এটা তো আর আপনার তো স্টুডেন্ট না, আপনি লার্নেড পার্টিসিপেন্ট। আপনার তো একটা হলো যে আপনি এখন ওয়াই অ্যাক্সিস আঁকেন, ওই আগে অ্যাক্সিসটা করে নেন, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস। আমি একটু বসি, কিছু মনে না করলে বসবো। এই আমাদের স্যারের নাম কি না, কি নাম জানো বাবা, ভুলে যাই তোমার নামটা। সাবির, বসি একটু। আচ্ছা, একটু নিচে দিকে দিতে হবে না? জি, থ্যাংক ইউ। তাহলে সংখ্যাটা কি? 1000 হলো টোটাল। এখানে তো আমরা ঘর প্যাচ লাগানো জিনিস 14টা পাবো নাকি? 14টা 7-10-70টা ঘর আছে, কিন্তু এটা তো
এক ঘর মিন করে নিতে হবে, অনেক করতে হবে, নাহলে তো এটা হবে না। হবে না, কেন হবে? 145 থেকে 145 থেকে এটা এটা চলে আসবে নিচে, তা হোক, এটা নিচে চলে আসবে 145 থেকে শুরু করে 175 পর্যন্ত, 142.5 থেকে শুরু করে 175 পর্যন্ত আসবে নিচে। আর এক্স এক্সিস এটা হবে, হ্যাঁ, ওয়াই এক্সিসে ফ্রিকোয়েন্সি হবে, কিন্তু ওয়াই এক্সিসে ফ্রিকোয়েন্সি তো 1000 টোটাল কাউন্ট, 1000 আমার ঘর আছে তো 70টা ঘর না, ও 1000 পর্যন্ত তো আপনি যাবেন না উপরে, আপনি যাবেন ম্যাক্সিমাম কত 195 পর্যন্ত হাইয়েস্ট আছে। হ্যাঁ, আপনি 200-র ব্যবস্থা রাখেন, পার ঘর যদি 20 করে রাখেন তাহলে 20 করে রাখলেই তো, হ্যাঁ পার ঘর 20 করে রাখলে, ঘর আছে তাহলে 1400 নেয়। হ্যাঁ তো কঠিন, পার ঘর 20টা, তাহলে 3 ঘরের জন্য এর মধ্যে থেকে একটুখানি একদম অ্যাকুরেট কি হইতে হবে। বুঝার ক্ষেত্রে কোনো আছে, গ্যাপ আছে বুঝার ক্ষেত্রে? এই বিস্কিটের মধ্যে কি কাঠি দেওয়া? ও এরকম তো আর দেখিনি, সুন্দর তো, হাইজেনিক, যাতে হাত দিয়ে টাচ করে না লাগে না। আপনার এখানে এই 1000 যে ফ্রিকোয়েন্সি আছে এটা দেখে ঘাবড়াই যায় না, আপনাকে ওয়াই অ্যাক্সিসে 1000-এর সুযোগ রাখা তো দরকার নাই। আপনি ওয়াই অ্যাক্সিসে কত পর্যন্ত হাইয়েস্ট রাখবেন? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে? 195, কাজে 200-এর স্কোপ রাখলেই আপনাকে হবে। তাহলে যে 200-এর স্কোপ রাখলে 0 থেকে যদি আপনি 200-এ আপনি প্রত্যেকটা ঘর যদি 20 করেন আনুমানিক করে, তাহলে 10টা ঘর করলেই কিন্তু কি হয়ে যায়, 10টা ঘর করলেই আপনার 200-এর স্কোপ থাকে, 200-এর স্কোপ থাকে। আর এদিকে হলো ক্লাস ইন্টারভেল কয়টা? 14টা সম্ভবত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা ক্লাস ইন্টারভেল, 13 এই একটা 14টা ক্লাস ইন্টারভেল। তাহলে এই এক্স অ্যাক্সিসের উপরে রাখতে হবে কত? 14টা ভাগ করতে হবে, এক্স অ্যাক্সিসকে 14টা 14 ভাগ করতে হবে, 14 ভাগ করতে হবে। আসমা কঠিন মনে হচ্ছে? আসমার তাকানো দেখে মনে হচ্ছে ম্যাথে খুব সমস্যা নাকি? হ্যাঁ, সবাই যদি সমস্যা হয় তাহলে মনে করতে হবে মাস্টারের মধ্যে সমস্যা। মাস্টারের কি বলে প্রেজেন্ট করার মধ্যে সমস্যা আছে। জি, হ্যাঁ হ্যাঁ 45, হ্যাঁ আপনি এটা তো ফ্রিকোয়েন্সি তাই না, 8 যখন দিবেন তখন আপনার এটা তো এই অ্যাক্সিসে থাকবে না। আচ্ছা তাহলে আমি একটু সাথে সাথে কাজ করি না, হ্যাঁ গ্রাফে যদি সমস্যা হয় এটাতে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি উল্টা পিঠে সাদাটার মধ্যে করেন মেজারমেন্ট, তাইলে আপনাকে অত একদম মাপতে হবে না, 200 পর্যন্ত যেতে হবে, হ্যাঁ 200 পর্যন্ত যেতে হবে। গ্রাফের ওই স্মল ঘরে ওইটা মিলে না, আনুমানিক মিলিয়ে দেন, আনুমানিক মিলিয়ে দেন, কাছাকাছি অ্যাজুম করে মিলিয়ে দেন, কাছাকাছি। এর মধ্যে দেখবেন কারো না কারো একদম আইডিয়াল গ্রাফ, আইডিয়াল নর্মাল কার্ভ হয়ে গেছে, কারো না কারো ইনশাল্লাহ একদম আইডিয়াল নর্মাল কার্ভ হয়ে গেছে। এটা তো আপনারা কোনোদিন এভাবে সারা জীবনও কেউ করার দরকার হবে না, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কনসেপচুয়ালাইজ করার জন্য। কাজ ধরাই দিছি তো এখন কোনো নাস্তাও খেতে পারতেছে না, কি এক সমস্যা। হ্যাঁ ডটগুলো কাউন্ট করে দেবেন। জি
কানেক্টিং যে ডট, কানেক্টিং মানে হ্যাঁ কানেক্টিং যে ডট সেগুলোকে আবার কানেক্ট করে দিবেন। দিস ইজ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস শুরু হয়েছে 142.5 থেকে শেষ হয়েছে 177.5, 177.5। গড় হলো 14টা, প্রতিটাতে 7টা করে। আনুমানিক এই, আনুমানিক এই, তারপরে 6টা, তাহলে এটা কি 3টা 3টা 3টা, 1 2 3 4 5 6 7, আবার সমান 2 ভাগ, একটা 3টা, আবার একটা 3টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা হলো কিন্তু 14টা হবে না? কম হয়েছে নাকি? এটা হলো মাঝামাঝি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, এখানে এই পাশে কম হয়েছে। হ্যাঁ কারো কি হয়ে গেছে? জিয়া ভাই হয়ে গেছে? জিয়া ভাই থ্যাংক ইউ। কিন্তু জিয়া ভাইকে হয়ে গেল ক্লাব দেওয়া যাবে না, সারি জিয়ার। মজা করলাম। আগে আগে দেখি, তারপর যদি হয়ে যায় তাহলে ক্লাব দিব। হ্যাঁ আচ্ছা, এটা হলো আমাদের। এখন আমরা নিব কিন্তু এই যে দেখেন আমার সাথে মিলে কিনা দেখেন। এখন এই প্রত্যেকটা ঘরের জিয়া স্যার, এই যে এখন প্রত্যেকটা ঘরের মিড ভ্যালু নিতে হবে। এটা নিছেন তো না? মিড ভ্যালু নিছেন প্রত্যেকটা ইন্টারভেলের? এটা মনে হয় নেন নাই সম্ভবত। মিড ভ্যালু নিছেন প্রত্যেকটা ইন্টারভেলের? মিড ভ্যালু নিছেন? মিড ভ্যালু বোধহয় নেন নাই, এই জন্য জিয়া ভাইয়ের এত তাড়াতাড়ি হয়ে গেছে। আমি বুঝতে আরেকজন আমরা স্ট্রংলি আমাকে সাপোর্ট দিতেছে। পলিটিক্স কি খালি বদিউল আলমের ওখানেই আছে? সব জায়গায় আছে। হ্যাঁ আচ্ছা, সূক্ষ্ম পলিটিক্স। হ্যাঁ জি, হবে কার্ভ হইতে পারে কিন্তু আইডিয়াল হবে না, আইডিয়াল হবে না। এখানে হইল 200 পর্যন্ত আমি স্কোপ রাখলাম, 200 পর্যন্ত স্কোপ রাখলাম। 200 পর্যন্ত স্কোপ রাখলে এক এক পার্টে কত করে? 100 করে, 100 করে। এটাকে 5 ভাগ করলে 20 করে 5 ভাগ মানে এই 1 ভাগ, এইটাতে 2 ভাগ। আমি হ্যাঁ এটাতে 1 ভাগ আর এটাকে আবার 2 ভাগ, তাহলে প্রতি ভাগে 20 করে, প্রতি ভাগে 20 করে। এখন এই ফার্স্ট ক্লাস ইন্টারভেলে কত আছে বলেন তো? হ্যাঁ 3, তাহলে এখানে হলো 20, তাহলে 3 দেখেন কত কম হবে? 20, এখানে কত? 40, 60, 80, 100, 100, এটা 100, 120, 140, 160, 180। আপনি আরও কমে নিতে পারেন, বাধ্যবাধকতা নাই। আপনি 10 করেও নিতে পারেন, জায়গায় আমাদের হতো এই জন্য আমরা করেছি। আচ্ছা এখন এখানে হলো কয়জন? 3 জন, তাই না? 3 জন হলে কত বড় জোর এই লেভেলে হবে, তাই না? টাচ করবে না, বেজলাইন টাচ করবে না। তাইলে এখানে থেকে আসেন, আবার এখান থেকে ওঠেন, তাইলে কি হবে? এখানে একটা পড়বে। সেকেন্ডটাতে কত হবে? হ্যাঁ 8 মনে করেন 10-এর নিচে হবে। এখানে যদি 10 হয় তাহলে এর নিচে হবে। হাতের আনুমানিক তো এটা অ্যাকুরেট তো হবে না, এত সুন্দর হবে না। তারপরে থার্ড ইন্টারভেলে 15 না? 15 এ হলো 10, এ 15, এখান থেকে আসবে।
1 তারপর স্যার 45 45 মানে এই হবে 45 লেখা এই পর্যন্ত আসবে, তাই না? এটা নিরস সাবজেক্ট, নিরস। মাঝে মাঝে অনেক চেষ্টা তদবির করে একটু রসের সঞ্চার করতে হয়, সেটা মানে অনেক মাথা খাটাইতে হয়, অনেক ক্যারিকেচার করতে হয়। এই তারপর এটাতে হ্যাঁ একদম 90-তে চলে গেল, এই 90 এখানে 90 না এই মাঝামাঝি 90 এখান থেকে হলো কত? আমারটা কি আঁকার দরকার আছে? সময় নষ্ট করবো নাকি বাদ দিয়ে দিব? হ্যাঁ দরকার নেই না? তাইলে কয়েক মিনিট বাঁচানো যেত। আর আপনারা বললে আমি পুরো একটা ড্র করতে পারি, দরকার নেই। তাহলে কার্ডটা হয়েছে একটু দেখান যদি। তাইলে মোটামুটি সরি এরকম হয়তো, বা এই সাইডটা পুরো হয়নি, এরকম আরেকটু নেমে যাবে, এরকম একটা কার্ভ হয়তো হবে। সেটার মিনটা হবে এখানে, তাহলে এখানে হবে 0 ডেভিয়েশন, এখানে হবে 0 ডেভিয়েশন। তাহলে কার্ভটা হয়েছে একটু দেখি, যদি ভালো হয় তাহলে একটা ক্ল্যাপ দিয়ে দিই। যে ভাই একটু দেখি সঠিকভাবে কার্ভটা হয়েছে, একজনেরটা হয় নাই, তাহলে আমাকে না থামাই দিলেন কেন? আমি ভাবছি কি আপনারা অলরেডি করে ফেলছেন, এই জন্য আমাকে থামাই দিচ্ছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা থিমটা বুঝলাম যে মিড ভ্যালুটা নিতে হয়, এবং এটা মোটামুটি অন্যগুলোর থেকে ওই দিন যে ড্র করছিলাম তার তুলনায় এটা একটু আইডিয়াল হবে। কী জন্য হবে? এখানে ক্লাস ইন্টারভেলগুলো কম এবং নাম্বার অফ স্যাম্পল সাইজ অনেক বেশি, 1000 স্যাম্পল সাইজ, আর ক্লাস ইন্টারভেল অনেক কম করে ক্লাস ইন্টারভেল। কেমন? এই জন্য আমরা যদি আরও ছোটো ক্লাস ইন্টারভেল করতে পারতাম তাহলে আরও বেশি হতো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন যে স্লাইডটা দেখাবো, এই স্লাইডে 5টা স্লাইড বোধ হয়। এই 5টা স্লাইড আপনারা লিখে আচ্ছা লিখেও না নিলে সময় বেশি লাগবে, দরকার নেই, ছবি তুলে নিয়েন, যদিও লেকচারে পাবেন, ছবি তুলে নিয়েন। কেমন? উইদিন 1 HD আমরা এখন একটা স্লাইড তো লাগবেই এখানে, ওই আনুমানিক ড্র করলেও লাগবে, একটা এখানে লাগবে। এই হ্যাঁ মোটামুটি ধরে নেন হয়েছে, পুরোপুরি আইডিয়াল হয় নাই। এই হলো সেন্টার, এটা 0 ডেভিয়েশন, এটা মিন, মিডিয়ান, মোড সব এখানে আছে। এটাকে যদি আমরা আনুমানিক আমাদের তো আইডিয়াল হয়, হাতে আঁকা অত এক্সপার্ট না আমরা। হ্যাঁ 1 HD প্লাস 1 HD, এটা হলো 2 HD মাইনাস 2 HD প্লাস 2 HD। কেমন? এটা হলো 3 HD। এখানে কিন্তু আরও নিচে নেমে যাওয়ার কথা, কারণ এখানে এত উপরে থাকবে না, ফ্রিকোয়েন্সিগুলো আরও নিচে থাকবে। এই হবে, এখানেও আরও নিচে যাবে স্লোপটা। তাহলে এই হলো 3 HD। তাহলে এটা হলো 2 HD, 2 একটু লিখে নিন, 2 HD, 2 HD, 1 HD, 1 HD, এটা 3 HD, 3 HD। কেমন? আমরা বুঝতে পারছি কি না? এখন আমাদের যে স্লাইডটা ওইটা বোধগম্য হবে, নাহলে এই ছবিটা সামনে না থাকলে বোধগম্য কম হওয়ার কথা। এটা বোধ এই সাইডে যারা আছেন তারা বোধ এখন কি সবাই দেখতে পান কাইন্ডলি? তা আগে দেখতে পান না, আমাকে অবশ্য করেন নাই, পয়েন্ট আউট করেন নাই কাইন্ডলি। তাহলে কি উইদিন
প্লাস 1 এইচডি প্লাস মাইনাস 1 এইচডি মানে কি? ও আমি তো এইটি দেখতে পারি, তাই না? আমি তাহলে এইভাবে তাকাই। হ্যাঁ, উইদিন প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। এখানে রিসেট করবে কত পার্সেন্ট? এটা 68.26%। এই টোটালটা হলো 68.26%। তাহলে হ্যাঁ, এই যে এই প্লাস মাইনাস সহ, ইয়েস প্লাস মাইনাস সহ 68.2% ডেটা আপনার 1 প্লাস মাইনাস 1 এইচডির মধ্যে থাকবে এবং থাকতে হবে। তাহলে এক সাইডে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, কিন্তু ওয়ান সাইডে থাকবে 34.1%, এটা হলো 34.13 না 34.13 68.26 না, আবার এটা হলো, এটাও আবার 34.13। আচ্ছা, পার্সেন্ট সবগুলোর সাথে পার্সেন্ট আছে, সময় জায়গা সেভ করার জন্য পার্সেন্ট লিখছি না প্রত্যেকবারে। মানে কি হলো এটা? হ্যাঁ, আপনার যদি 10,000 ডেটা থাকে, 5,000 ডেটা থাকে, তাহলে তার নর্মাল কার্ভ যদি ফলো করে, তাহলে তার এই 1 এইচডি ডিস্টেন্সের মধ্যে, এইচডিতে আমরা ক্যালকুলেট, এখন প্রশ্ন আসতে পারে একটু প্রিমেচুর হয়ে যায় কিনা, কারণ যেহেতু আগে আমরা এইচডি বলেছি এই জন্য আর বলছি না। এইচডি টু ক্যালকুলেট করে বের করতে হয়, তাই না? অথবা আর এসপিএসএসে বললে তো আপনি টিপ দিলে এইচডি বলে দিবে যে এইচডি কত। তাহলে এইচডি যত পাবেন, মিন একটা পাবেন, যেমন আমরা যে অঙ্কটা করছিলাম কক্সবাজারের পাখির মিন পাইছিলাম কত? 100.8, আর এইচডি পাইছিলাম 3.35 এইচডি পাইছিলাম, তাই না? তাহলে ওই 3.35 এইচডি যদি হয়, তাহলে এই 100.8 প্লাস মাইনাস হলো কি বলে 1 এইচডি। তাহলে 1 এইচডি মানে হচ্ছে কি? 1 এইচডি মানে হলো একটা 3.35, তাহলে 108-এর সাথে যোগ হবে 3.35, এটা যাবে ডাইনে, আর বামে যাবে 100.8-এর সাথে মাইনাস 3। হ্যাঁ, এইটা যেই জায়গায় আসে, তাহলে এই মিজার থেকে এই মিজার পর্যন্ত ডেটাটা 68% ডেটা এখানে রিসিট করবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়েস অ্যান্ড হ্যাঁ, হ্যাভি, কী বলে, গুড আন্ডারস্ট্যান্ডিং। 1 এইচডি, আসমা খুব প্রিপারেশন নিয়েছিল, দিয়ে দাও। আসমা প্রিপারেশন নিচ্ছে ক্ল্যাপ দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে 68% ডাটা এই 1 এইচডির মধ্যে রিসেট করবে। আউটসাইড টু দি 1 এইচডি ডিস্টেন্স অন, এখানে একটা কথা আছে, অন বেজ লাইন অথবা অন এক্স অ্যাক্সিস, কেমন? আউটসাইড অফ দি প্লাস মাইনাস 1 এইচডি ডিস্টেন্স রিসাইড 31.4% ডেটা। এই যে এই অংশটা এখান থেকে একদম এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হলো কত পার্সেন্ট? না, দুই পাশ মিলে 31.74%, 15.87%। স্ট্যাটিস্টিক্স ইজ হাউ অ্যাকুরেট। এত অ্যাকুরেট বলেই আমেরিকা থেকে মিসাইল মারে কোথায়? ইরান, সেই ইরানের কোথায় কি বলে ওই, হ্যাঁ, পারমাণবিক যে চুল্লি, সেখানে এসে পড়ে। ক্যালকুলেশন এত নিখুঁত বলে, একদম পয়েন্ট, বালুকণার মতো মানে পয়েন্ট। আচ্ছা, তারপরে হলো নেক্সট স্লাইড হলো, সরি স্যার, এটা কি স্লাইড চেঞ্জ হবে না বোধহয়, না ওইগুলোই আলাদা না, ওইটা ওই আনে নেই আজকে, সরি। ইনশাল্লাহ অথরিটি কিনতেছে, ইনশাল্লাহ আমরা নেক্সট যদি বেঁচে থাকি, নেক্সট অ্যাডভান্স ক্লাসে আমরা যদি পাই। উইদিন 2 প্লাস এইচডি, 2 প্লাস মাইনাস 2 এইচডি রিসাইড কত? 95.44%। এই পার্সেন্টেজগুলো এগুলো লিখে নিন, এই যে সময় পাচ্ছেন তো, কথার ফাঁকে তো সময় পাচ্ছেন, এই জন্য লিখে নিন কাইন্ডলি। এখানে হলো 95.44%, 95.44% হলে এরকম, এই পাশে হবে একটা ফিগার কত? 47.72%, আবার এখানেও ওই একই, তাই না? 47. এখানে হলো মাইনাস, আর এখানে হলো প্লাস। কিসের সাথে প্লাস? মিনের সাথে। আচ্ছা, এখন হলো যে
কত এই ডেটার বাইরে, এর বাইরে হলো এটা, এই 2HD বাইরে রিসেট করে কতটুকু? এক পাশে হলো 2.28% রিসেট করে হলো 2HD বাইরে, আর দুই পাশ মিলে হলো 4.56. আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, গুড, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা চলে যাব 3HD-তে। 3HD-তে আমরা একটা স্লাইডের মধ্যে ছিল সব লেখা, আমি ভিজুয়ালাইজেশন বাড়ানোর জন্য যাতে সহজে দেখা যায়, উইদিন 3 ± 3HD রিসেট কত? 99.74%। এক পাশে 49.87%। এটা আমি ওই পাশেটা লিখলাম না, এটা হলো প্লাস আর এই পাশেটা থাকবে মাইনাস। আচ্ছা, আর এর বাহিরে এই যে এতটুকু জায়গার মধ্যে এই 3HD-টা একটু সরাই লিখলে, এখানে যদি আমরা লিখি 3HD, তাহলে এর বাহিরে থাকবে কত পার্সেন্ট? 0.26%। এক পাশে থাকবে 0.13%, আর এক পাশে আবার 0.13%, দুই পাশ মিলে থাকবে কত? 0.26%। এটা আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, ডিস্ট্রিবিউশন। কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্যাল লাইফে, অ্যানালাইসিসের লাইফে যে দুইটা সংখ্যা বেশি প্রয়োজন হবে সেটা কিন্তু এখানে এখনও দেখানো হয়নি। সেই দুইটা সংখ্যার সাথে জড়িত হইলো আমাদের কি জড়িত? আমরা সিগনিফিকেন্স বের করার জন্য কি ডিক্লেয়ার করি? 5%। হ্যাঁ, সেটা কি বলে, কি ডিক্লেয়ার করি? সেদিন যে যাদববদ্ধ এবং বুঝালাম লেভেল অফ সিগনিফিকেন্স, একটা লেভেল অফ সিগনিফিকেন্স। আমরা কি করি? লেভেল অফ সিগনিফিকেন্স ডিক্লেয়ার করি। তো লেভেল অফ সিগনিফিকেন্স আমরা ডিক্লেয়ার করি সাধারণত আমরা কয়টা করি? 3টা। 90 মোস্ট কমনলি হলো কত পার্সেন্ট? 95%। কারণ আমাদের 95% স্টাডি আসলে এই টাইপের স্টাডি, অর্থাৎ এক্সপোজার অ্যান্ড আউটকাম রিলেটেড স্টাডি। এক্সপোজার অ্যান্ড আউটকাম রিলেটেড স্টাডি যদি হয় সেখানে 95%। কমন যে হেলথ স্টাডি, পাবলিক হেলথ স্টাডি, এপিডেমিওলজিক্যাল স্টাডি, শুরুর দিন বোধহয় বলছিলাম কিনা খেয়াল নাই, যে আপনারা কোথাও যদি এপিডেমিওলজিক্যাল স্টাডি লেখা দেখেন, দোজ হু আর ক্লিনিশিয়ান, তারা মনে করবেন না এটা অন্যের, এটা আমাদের না। ইন্টারন্যাশনাল জার্নালে এখন কিন্তু হেলথ স্টাডিকেই এই পাবলিক হেলথ স্টাডি, এপিডেমিওলজিক্যাল স্টাডি একই নামে ডাকা হয় আর কি। কেমন খুব কম সময় একদম ভেরি স্পেসিফিক্যালি সেখানে হয়তো ক্লিনিক্যাল স্টাডিকে আলাদা উল্লেখ করা হয়, কিন্তু কমনলি অল স্টাডি আর পাবলিক হেলথ স্টাডি। এই তাহলে আপনার যেটা বলছিলাম যে উইদিন 3 ± 3HD হলো 99.74 ডেটা, এর বাইরে থাকে অনলি 26 ডেটা। কিন্তু ওই দুইটা বিষয় এখনও আসে নাই। আমরা সাধারণত 95% ডিক্লেয়ার করি মোস্ট কমনলি, আর কমনলি আরও দুইটা ইউজ করি, সেটা হলো কত? 99% অ্যান্ড 90%। 90% আমরা এখানে এখন দেখাবো না, সেটা যেহেতু আমরা এই রিসার্চ খুবই কম করি। আমরা মূলত 95 এবং 90 আমরা বলছি অ্যাপ্লাইড, যেটা আপনাদের জীবনের সাথে বেশি সংশ্লিষ্ট। 95% অ্যান্ড 99%। তা 95%-এ নর্মাল কার্ভের বেজ লাইনে কতটুকু অংশ, কত HD সে কভার করবে? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। একটা ক্ল্যাপ দিই, ভালো একটা ক্ল্যাপ দিই, ভালো ভালো ভালো। আচ্ছা, আর 1% যদি আমি ডিক্লেয়ার করি তাহলে সেখানে আমার কতটুকু জায়গা দখল করবে? এই সাথে 2.5। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা এই হিবিজিবি লেখার মধ্যে তাও চেষ্টা করি 1.96 হবে এখানে, ধরেন আনুমানিক, এই যে এখানে কি 1.96। কথা বলেন আমার সাথে একটু কাইন্ডলি, আমার সাথে একটু কথা উচ্চারণ করিয়েন ম্যাডাম স্যার, তাহলে আমার একটু আনন্দ লাগিবে। 1.96 কি? HD। এটা হলো 1.96 HD। এটা হলো যখন আমরা কি ডিক্লেয়ার করব? 5% কি? লেভেল অফ সিগনিফিকেন্স। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা হলো কত? 2.58 HD। 2.5, এটা যদি মাঝামাঝি যদি 2.5 HD হয় তাহলে তার থেকে সামান্য একটু এদিকে, ধরেন সামান্য, এত দূর হবে না, তবু অত কাছাকাছি রাখা যাবে, ড্র করা যাবে না। এখানে হবে 2.58 HD। তাহলে হ্যাঁ বলেন। যেহেতু আমাদের 2HD আসছে 90 আর
আগের স্লাইডে দেখছি 95.44। তাহলে আমরা যদি একেবারে 90% চাই তাহলে একটু তো এসডি আমাদের এদিকে আসতেই হবে। এই জন্য 1.96 আছে। হ্যাঁ 1.96 এখন আমরা দেখব 1.96 2HD তে কভার করে কত পার্সেন্ট এটা 95.44 ডেটা। তাহলে আমরা জানতে চাবো এখন আমাদের জানার আগ্রহ ইচ্ছা হলো যে এই এখান থেকে এই যে সরি এখানে তো 1.96 থেকে এসডি কেন আমরা এখন বলতেছি, এটা তো অন্য জিনিস শিখছিলাম। আচ্ছা একই স্যার আলাপ করতেছি, ক্যান্ডি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাইলে এখানে আমরা এই যে 1.96 এইচডিতে কত পার্সেন্ট সেকেন্ড ব্র্যাকেট টাকা হয় না কেন, ব্রেন কাজ করতেছে না বোধহয়। সেকেন্ড পার্সেন্ট এইভাবে ঢেউ দিতে হয় তাই না? এই যে এই এটাতে কত পার্সেন্ট এটা কভার করে 99 হ্যাঁ 95 প্লেন 95 না না এর মধ্যে 2HD হলে 95% ডাটা কভার করে 2HD হলে 2HD তে হলো 95.44%। কিন্তু এই 44 মনে রাখা বইগুলোতে জানি থাকতে পারে, রাউন্ড ফিগার মনে রাখা রাউন্ড ফিগারের জন্য হলো 1.96 উইল কভার 90। ক্রস ডিসকাশন পরে করি একটু। ফ্র্যাকশনটা আমরা উঠাই দেওয়ার জন্য ইয়ে আমরা যেহেতু 95% এ থাকবো। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাভ এ বিগ ক্লেভ, হ্যাভ এ বিগ ক্লেভ, হ্যাভ এ বিগ ক্লেভ, হ্যাভ এ বিগ ক্লেভ। একটু আমরা 95 বরাবর নিয়ে আসছি, বরাবর নিয়ে আসছি। সায়েন্টিস্টরা নিয়ে আসছে, আমরা আমাদের সেই যোগ্যতা নেই, আমরা এখানে নিয়ে আসছি 95% করার জন্য। তাহলে এটা কত পার্সেন্ট কভার করে, কত পার্সেন্ট বলে তাড়াতাড়ি? 90 সবাই বলে না, কত পার্সেন্ট? 95% কভার করে। আচ্ছা এখন হলো 2.58, এই 2 কই গেল? এই যে শুরু হবে কোনখান থেকে? এটা তো এদিক থেকে আছে, এটা এখানে দিলাম 2. এই কভার করার জন্য এই এটাতে কতটুকু কভার করবে? 2.58 এইচডি কতটুকু কভার করবে? লেখা আছে কিন্তু 90, ওইটাতে নেই, পরের স্লাইড 99%। এটাতে হলো 99%। এখন ওই যাদববদ্ধের গল্পে ফিরে যান। যাদববদ্ধ কি বলছিল? আমার প্রথমবার সে দাবি করছে আমার ওষুধের বাহিরে প্রকৃতির মাধ্যমে হতে পারে কত পার্সেন্ট, মেনে নিছে 5%। যখন তাকে আরও চাপ দেওয়া হয়েছে, স্টাডিটাকে আরও বেশি স্ট্রং, তোমার ওষুধের এফিকেসি পটেন্সি আরও বেশি আমি ডিমান্ড করতেছি। আর আপনি যেহেতু রিসার্চার, আপনি নিজেই ডিমান্ড করবেন, আমি ডিমান্ড করতেছি আমার এই ভ্যাকসিনের পটেন্সি আরও বেশি বা এফিকেসি আরও বেশি, একদম স্ট্রং, এর বাইরে আপনি হতে পারে খুবই কম, নেগলিজিবল। তখন আপনি বলবেন যে 99%। তখন হলো এই বেজ লাইনের উপরে আপনার কভার করবে হলো 2.58 এইচডি। তার মানে কি হলো? কনফিডেন্স লিমিট এবং লেভেল অফ সিগনিফিকেন্স তো পাশাপাশি রয়ে যাচ্ছে জিনিসটা, তাই হচ্ছে না? এটা যখন 95% বলছি ওটা কনফিডেন্স লিমিট, এই পাশে 5% রয়ে যাচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, 5% হয়ে যাচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। সেটাও আবার একটা কথা আছে, ঠিকই বলছেন। কিন্তু আমরা বলছেন যে রিসার্চাররা নেগেটিভটাকে আগে ধরে, নেগেটিভ অবস্থানটা তো পাশাপাশি, অবস্থাটা পাশাপাশি অবস্থানটা পাশাপাশি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে আমরা 95%-এ হলো 1.96 এইচডি আর 99%-এ 2.5 এইচডি। এই আমি যেটা আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট রাখতে চাচ্ছি সেটা হলো এই 5টা স্লাইড আপনারা একদম ঠোঁটের মাথায় রাখিয়েন। 2BA এটা এবং এরপর এটা হলো লাস্টেরটা 2.58 হবে এখানে, আসলে না 2.58 হবে, 2.58 সরি 8টা বাদ গেছে। এখন আবার টাইপ করতে গেলে সময় নষ্ট হবে, আপনারা এফটা লিখে নিন। 2.58-এ কভার করে 99%। এক পাশে কত পার্সেন্ট? 49.5। আচ্ছা এখন একটু ঝিমিয়ে গেছিলেন, এখন আবার উজ্জীবিত হবেন ইনশাল্লাহ। সেটা হলো আমরা এখন যেটা দেখাবো এর সাথে রিলেট করে যেটা দেখাবো
সেটা হলো, এটা মনে রাখেন। কয় মিনিট আছে মাহিরুন? আচ্ছা, ইনশাল্লাহ হবে, কিছুটা মোটামুটি হবে ইনশাল্লাহ। চাইছিলাম 9টার মধ্যে শেষ করতে। আচ্ছা, হ্যাঁ, আমরা আপনাদের খেয়াল আছে কি না, বোটল ফিডিংয়ের একটা এক্সাম্পল দিছিলাম, খেয়াল আছে কি? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু দেখি, তারপরে ইনশাল্লাহ বুঝতে পারবো। বোটল ফিডিংয়ের যে এক্সাম্পলটা দিছিলাম সেখানে আমরা কি পেয়েছিলাম, একদম সরাসরি রেজাল্টে চলে যাই। আমাদের ওইটা তো মনে আছে, 150 বাচ্চা হলো, 150 বেবি হলো, নো বোটল ফিডিং, আর একটা হলো অনলি বোটল ফিডিং, আর নো বোটল ফিডিং, নেভার বোটল ফিডিং, নেভার বোটল ফিডিং। তাদেরকে আমরা এই ডেটাটা পাইছিলাম, মনে আছে কি না? কাইন্ডলি খেয়াল আছে? আচ্ছা, 77.33% হলো যারা বোটল ফিড করে তাদের মধ্যে ডায়রিয়া হয়, আর 56.0% হলো যারা বোটল ফিড করে না তাদের মধ্যে ডায়রিয়া হয়। কেমন? এখন আমরা এইটা রেজাল্ট পাইছি। জিজ্ঞেস করেছিলাম যে আপনারা বলতে পারেন কি না যে হ্যাঁ সম্পর্ক আছে। আপনারা বলছেন যে হ্যাঁ আমরা প্লেনলি বলতে পারি, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি বলতে পারি না। এটা করার জন্য আমাদেরকে টেস্ট করতে হবে। অনেক ধরনের টেস্ট আছে, এই ক্ষেত্রে কোন টেস্ট প্রযোজ্য হবে? কেমন? আমরা বলেছি যে এই জন্য আপনাকে এই যে ডিসিশান রুলস ফলো করতে হবে। ডিসিশান রুলের অনেক বড় টেবিল আছে, আমরা সেখান থেকে নির্যাস, আমরা যেহেতু স্ট্যাটিস্টিশিয়ান না, আমরা ক্লিনিশিয়ান, আমাদের সময় কম, আমরা এই জন্য অনেক কিছু বাদ দিয়ে মেইন জিনিসগুলো যেটা আমাদের প্রয়োজন সেটা এখানে আমরা নিয়ে আসছি। তার মধ্যে আমরা সর্বনিম্নে দেখতে পাচ্ছি কি, ক্যাটাগরিক্যাল ভার্সাস, থ্যাংক ইউ, এটা যতবার ইউজ করি মুখ ব্লকিক্যাল থ্যাংক দিতে ইচ্ছা করে। ক্যাটাগরিক্যাল ভার্সাস ক্যাটাগরিক্যাল, যতবার ক্যাটাগরিক্যাল ভার্সাস ক্যাটাগরিক্যাল যদি হয় তাহলে কি হবে? কাই স্কোয়ার। আমি কাই স্কোয়ার টাইপ করতে পারি না, এটা একজন এক্স স্কোয়ার দিয়ে বুঝিয়ে দিছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু ডিফারেন্ট, এরকম একটু বাঁকা হয়, আপনারা জানেন। তাহলে টাইপ করতে পারি না, কিন্তু ইথে সিম্বল থেকে আনতে পারি। আর প্রতিবার সিম্বল থেকে আনা আবার ঝামেলা হয়, সময় নষ্ট হয়, এই জন্য আর কি। আসলে টাইপিং আমি অত এক্সপার্টও না ইন ট্রু সেন্স। আচ্ছা, আমরা বলছিলাম যে এই এখন আমরা কাই স্কোয়ার টেস্ট করব। সেই কাই স্কোয়ার টেস্টের সময় বাঁচানোর জন্য আমরা আপনাদেরকে কীভাবে করিতে হয়, কীভাবে অঙ্ক করিতে হয়, কারণ কোনো দিন আপনারা এটা করবেন না। আপনারা এসপিএসসি বা ইপি ইনফো বা স্ট্যাটা বিভিন্ন সফটওয়্যারে আপনারা ক্লিক করবেন, রেজাল্ট পেয়ে যাবেন। তাইলে এখানে আমরা দেখছি যে এই আর যদি কারো আগ্রহ থাকে যে না বুঝাইতে হবে, তাহলে আমি বুঝাই দেবো, সেটা অসুবিধা নেই। যেহেতু প্রয়োজন হবে না এই জন্য আর বুঝাইনি। আমরা শুধু বুঝাইছি যে এক্সপেক্টেড ভ্যালু না, বোধহয় বুঝাইছিলাম যে রো টোটাল কলাম টোটাল ইকুয়াল টু, রেজাল্টটা পাইছিলাম কি আমরা কাজ করে 15.56। কীভাবে পাইছিলাম সেটা খালি আমরা দেখাচ্ছি। এই যে কীভাবে পাইছিলাম, এইভাবে পাইছিলাম যে একটা ঘর করতে হয় সেল, আর একটা ঘর হলো অবজার্ভ ভ্যালু মানে যেটা আমরা ডেটা, র ডাটা যেটা আমরা পাইছি। 116 জন ডায়রিয়া কোথায় হয়েছে? এই দেখেন 116, এইটা র ডাটা, এটা হলো অবজার্ভ ভ্যালু। 34 যারা বোটল ফিট করছে তাদের ডায়রিয়া হয় নাই, 34 এটা একটা অবজার্ভ ভ্যালু। যারা বোটল ফিট করে নাই তাদের ডায়রিয়া হয়েছে, এটা আর একটা অবজার্ভ ভ্যালু, O3। আবার যারা বোটল ফিট করে নাই তাদের ডায়রিয়া হয় নাই, 66 এটা একটা অবজার্ভ ভ্যালু। এগুলোকে বলে অবজার্ভ ভ্যালু। এখন কাই স্কোয়ার করতে গেলে আপনি হয়তো দেখেন না, কিন্তু ল্যাপটপ এসপিএসএস ভিতরে 1 সেকেন্ডের মধ্যে যেই কাজটা করে ফেলে সে আর একটা এক্সপেক্টেড ভ্যালু তৈরি করে ফেলে। কিন্তু এই আজ থেকে 90-এর দশকে আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু আপনাকে ওই হাতে কলমে ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর টিপে করতে হতো, হ্যাঁ, এক্সপেক্টেড ভ্যালু বের করতে হতো। কিন্তু এখন আপনি দেখেন না, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ ভিতরে কয়েক সেকেন্ডের মধ্যে সে এক্সপেক্টেড ভ্যালু বের করে নিচ্ছে। কিভাবে বের করছে সেটা আমরা একটু দেখি। সে এক্সপেক্টেড ভ্যালু বের করার ফর্মুলা হলো এই উপরে আছে নাকি, এই রো টোটাল ইন্টু কলাম টোটাল ডিভাইডেড বাই হ্যাঁ লেখেন এক্সপেক্টেড ভ্যালু ইকুয়াল টু রো টোটাল ইন্টু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্রান্ড টোটাল। রো টোটাল ইন্টু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্রান্ড টোটাল। রো টোটাল ইন্টু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্রান্ড। আমার কল আসে না কেন? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আপনারা বলছেন এই জন্য আমি থামলাম এবং একটু লেখার সুযোগ দিলাম। এইভাবে আমরা কি করি, কি ভ্যালু বের করি? এক্সপেক্টেড ভ্যালু।
এখন দেখেন আপনাদের বোঝার জন্য এইভাবে তৈরি করা হয়েছে যে প্রত্যেকটা সেলে একটা অবজার্ভ ভ্যালু থাকবে, তার এগেনস্টে কি থাকবে কি, হ্যাঁ এটা আটার করেন। আটার করলে হবে কি আপনাদেরও ভালো হবে, আমার কাছেও ভালো মনে হবে যে আপনারা বুঝতেছেন। তাহলে একটা হলো অবজার্ভ ভ্যালু আর একটা হলো এক্সপেক্টেড ভ্যালু। এক্সপেক্টেড ভ্যালু আমরা ধরেন এই একটা ঘর উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এই ঘরে অবজার্ভ ভ্যালুটা তো আমরা ডেটা কালেকশন করেই পাইছি না, কয়টা বাচ্চা ডায়রিয়া হয়েছে, যারা বোতল ফিট করে তাদের মধ্যে কয়টা বেবি ডায়রিয়া হয়েছে আমরা ডেটা কালেকশন করে পেয়েছি। এখন এক্সপেক্টেড ভ্যালুটা বের করতে হয়। এই যে রো, এটা হলো এই সেলের জন্য এটা কি রো না কলাম? রো টোটাল কত? 1 পটা। এই সেলের জন্য এটা হচ্ছে তার কি কলাম, এই কলামের টোটাল কত? 200। তাহলে ফর্মুলা হলো রো টোটাল ইন্টু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। তাহলে 150 ইন্টু 200 ডিভাইডেড বাই 300। এটা করে দেখেন 100 ফল আসবে, 100 আসবে। ঠিক এই একই পদ্ধতিতে প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদা কী হবে? আলাদা আলাদা এক্সপেক্টেড ভ্যালু। প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদা এক্সপেক্টেড ভ্যালু হবে। আপনি ম্যাডাম করতেছেন না স্যার, আপনি করতেছেন না, বাট ইউর কম্পিউটার, ইউর ল্যাপটপ ইজ ডুইং দ্যাট উইদিন ভেরি শর্টলি, উইদিন সাম সেকেন্ডস, মিনিট না, সাম সেকেন্ডস। কারণ কম্পিউটার, মানুষের ব্রেন যেহেতু আল্লাহ এত মানে কি বলে স্পিডি ব্রেন মানুষকে দিয়েছে, সেই মানুষ দিয়ে আল্লাহ কম্পিউটার বানিয়েছে, সেই কম্পিউটারের ব্রেন ইজ সো মাচ স্পিডি, এত স্পিডি। এটা চেক করে ফেলে, করার পরে এটা কি বড় করা লাগবে? আচ্ছা, এইটা আমরা রেজাল্টটা আপনাদেরকে দেখালাম যে এই পদ্ধতিতে আমরা কি পেয়েছি, কাইন্ডলি এই যে এক্সপেক্টেড ভ্যালু পেয়েছি। এখন ফর্মুলাটা হলো এই যখন আপনি কাজ করে ক্লিক করেন সাথে সাথে যে আপনি রেজাল্টটা পেয়ে যান, ওই কাজ করে কিন্তু এই কাজগুলো করে ফেলে বাই দিস টাইম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজ করে কিন্তু এই কাজগুলো, সুবহানাল্লাহ বললাম কম্পিউটারের জন্য না, মানুষের কম্পিউটার তো মানুষে বানিয়েছে, সে মানুষকে আল্লাহ, আমরাও মানুষ তারাও মানুষ, আসলে ব্যবধান কত বেশি, আমরা পইরা বুঝি না, আর তারা নিজেরা এটা উদ্ভাবন করেছে। তাহলে এইটার পরে আরেকটা ঘর সায়েন্টিস্টরা বলছেন আরেকটা ঘর লাগবে, সেটা ও মাইনাস ই, অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু। অবজার্ভ ভ্যালু হলো কালেক্টেড ফ্রম দি ফিল্ড, এক্সপেক্টেড ভ্যালু হলো ক্যালকুলেটেড ইন দি স্টাডি রুম অথবা রিসার্চ রুম। হ্যাঁ, আর এটার থেকে মাইনাস করে হলো ও মাইনাস ই, এটা থেকে এটা বিয়োগ করে আরেকটা সায়েন্টিস্টরা বলছেন আরেকটা ঘর লাগবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে, সেই ঘরটার নাম হলো ও মাইনাস ই হোল স্কোয়ার। এটাকে এই প্রত্যেকটা ও মাইনাস ই, এটাকে হোল স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার, এটা করার কী জন্য করলো এই জন্য সামেশন করতে গেলে যদি এই অবস্থায় সামেশন করি তাহলে কি আসবে, ফল কি আসবে? ফল আসবে 0। হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউটেড ডেটা যদি হয় তাহলে 0 আসবে, আর যদি অ্যাসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হতে 0 আসবে না, হয়তো মাইনাস আসবে বা প্লাস আসবে। তাহলে মাইনাস প্লাস রেজাল্ট আসলে কী আসবে আমি কনক্লুশনে বুঝতে পারবো না। এই জন্য সায়েন্টিস্টরা আর একটা ঘর বের করছেন ও মাইনাস ই হোল স্কোয়ার। এরপরে সে তার আসল জায়গায় গেছে, ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই, এই যে এক্সপেক্টেড ভ্যালু, এইটা দিয়ে যে যোগফল হবে সেটার নামই সামেশান। এইটি স্কোয়ারের ফর্মুলা সামেশান ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই। আপনি কিছুই করেন না, শুধু ফর্মুলাটা জানেন, আপনি মনে ক্যালকুলেটর কিন্তু, আর এই কম্পিউটার আপনাকে সব কিছু করে দিচ্ছে, কিন্তু ওর ব্রেনে কিন্তু এই টোটাল ফর্মুলা আছে, ও কিন্তু এটা ফলো করে, এটা ফলো না করে কিন্তু রেজাল্ট তৈরি করতে পারে না। হ্যাঁ, হি অর শি ইজ, কম্পিউটার হি হোক অথবা শি হোক, হি অর শি ইজ ফলোয়িং অল দি ফর্মুলাস হুইচ হ্যাজ বিন ডিসকভার্ড বাই দি সায়েন্টিস্ট। সে কিন্তু এগুলো ফলো করেই সে আপনার সামনে রেজাল্টটা এনে হাজির করলো কত, 15.6। এখানে হলো এখন আমাদের কারিশমা। আমাদের কারিশমা হলো এখন আমাদের এই রেজাল্ট সিগনিফিকেন্ট না, সেদিন আমরা একভাবে বুঝেছি, আজকে আমরা কিভাবে বুঝবো যে জোন অফ অ্যাকসেপ্টেন্স এবং জোন অফ কি রিজেকশন দিয়ে বুঝবো। আমি কি এই যতটুকু আলোচনা করলাম এতটুকু কি কনসেপচুয়ালাইজ হয়েছে? কঠিন ক্লাস, স্ট্যাটিস্টিক্স ক্লাসে 50% না ঘুমাইলে সেটা কোনো ক্লাস না। এক্সাম্পল দেওয়ার জন্য বোঝানো হয়েছে, কাই স্কোয়ার টেস্ট হয়েছে স্যার দেখানো হয়েছে কাইন্ডলি, এই কি বলে কাই স্কোয়ার টেস্ট দেখানো হয়েছে যে যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ভার্সাস কি ক্যাটাগরিক্যাল নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে সব কিছু, হ্যাঁ প্যারামেট্রিক নর্মাল ডিস্ট্রিবিউশন, প্যারামেট্রিক ডেটার জন্য, নন প্যারামেট্রিক ডেটার জন্য কাই স্কোয়ার প্রযোজ্য হয় না। থ্যাংক ইউ সো মাচ ফর এ ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। আমি আশা করি ক্যাটাগরিক্যাল ভার্সাস অর্থাৎ ক্যাটাগরিক্যাল ডাটার জন্য এটা প্রযোজ্য, ক্যাটাগরিক্যাল ডেটার জন্য প্রযোজ্য, কন্টিনিউয়াস ডেটার জন্য প্রযোজ্য না। আমরা এতক্ষণ
আচ্ছা আগের যে হ্যাঁ হ্যাঁ আমার ডিস্ট্রিবিউশন করছি তো তার সাথে হ্যাঁ 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 আমরা একটু বোঝার চেষ্টা করলে, না আমি মকবুল স্যারকে বলছি না, ইন জেনারেল বলছি আর কি, একটু ক্যাপিচুলেট করে তাইলে তারপরে আমার বুঝতে সুবিধা হবে কাইন্ডলি। হ্যাঁ ডাইন বাম পাশে আমার ভালোই হয়, ডান পাশে এসে সুন্দর হয় না। হ্যাঁ মকবুল ভাই একটু দেখে কাইন্ডলি। চলবে চলবে কি না? চলবে। এখন আমরা বলছিলাম 1.96 কি এইচডি, 1.96 এইচডিতে কভার করে 95% কি ডেটা বা 95% স্যাম্পল মিন। আমরা এখন ডেটা বলবো না, আসলে স্যাম্পল মিন বলবো। আমরা এখন একটু হায়ারের দিকে যাচ্ছি তো। 95% স্যাম্পল মিন রিসাইড করে কোথায়? এই 1.96 এইচডিতে, 1.96 এইচডিতে। দুই পাশে দুই পাশ মিলে এক পাশ ধরলে তো অর্ধেকই হবে। আমি একটা সাইড দেখাচ্ছি বারবার এদিকে, আমি ধরে নিচ্ছি যে আপনারা এটা জানেন, সিনিয়র তো এই জন্য আমি ধরেই নিচ্ছি জানেন কি, কেমন ধরে নিচ্ছি। এটা হলো মাইনাস, তাইলে আবার প্লাস দিতে হবে, মাইনাস 1 কি 1.96। তো এখন আমরা ডিক্লেয়ার করছি কি 5%। আমি যদি ডিক্লেয়ার করি 5% লেভেল অফ সিগনিফিকেন্স, আমি কাজ করে ভ্যালু পাইছি কত? 15.36। এখন 1.96 এটা রিপ্রেজেন্ট করে কাই স্কোয়ারের ক্ষেত্রে হয়ে যাবে হলো 3.84, জেডের ক্ষেত্রে 1.96, কিন্তু কাই স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ার তো ডাবল হয়ে যাবে। কাই স্কোয়ারের ক্ষেত্রে 5% এই যে এটাকে বলে ক্রিটিক্যাল জোন, ক্রিটিক্যাল ভ্যালু। এই ক্রিটিক্যাল পয়েন্টে বা ক্রিটিক্যাল পয়েন্ট, এই ক্রিটিক্যাল পয়েন্টে এখানে রিসেট ডিমার্কেটিং বিটুইন দি কি রিজেকশন অ্যান্ড এক্সেপশন। রিজেকশন কোনটা দেখেন তো, ডান পাশে। এখন আমরা আবার সেই যাদব বৌদ্ধের গল্প কিন্তু সারা জীবন মনে রাখতে হবে ম্যাডাম। আমরা বলছিলাম যাদব বৌদ্ধ চুক্তি করেছিল কার সাথে? সম্ভবত আমরা রাত্রেও মেহরুনের সাথে আলাপ করছি। মেহরুন আজকে 3টা ইস্যু ডিসকাস করব, নর্মাল ডিস্ট্রিবিউশন, জোন অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশন, আর একটা কি ইউজ অফ জেড স্কোর ইন ডেভেলপিং গ্রোথ চার্ট। গ্রোথ চার্ট তো আমাদের একমাত্র পেডিটিসতে এখানে কেউ নাই, লাগবে না কারো, হয়তো আমাদের প্রফেসর সালমার হয়তো লাগবে না, কিন্তু তবু হয়তো একটা করতে পারে, একটু ধারণা কখনো প্রয়োজন হতে পারে। হয়তো পেডিটিশিয়ান নাই, এই জন্য সে হয়তো একটু দেখলো, কিন্তু আর তো আমাদের লাগবে না। কিন্তু এটা হলো থিমেটিক্যালি বিষয়টা, যে হাউ ইট হ্যাজ বিন জেনারেটেড অন দি বেসিস অফ দি কি এই স্ট্যাটিস্টিক্স। এখানে স্ট্যাটিস্টিক্সে জেডের কী রোল আছে, সেটা কীভাবে জেনারেট করছে, সেটা জানলে আমাদের কাছে কি হবে, একটু এম্পাওয়ার্ড মনে হবে। নলেজ মেক্স হিউম্যান বিং এম্পাওয়ার্ড করে। তো এই জন্য আমি চাচ্ছিলাম ওটা ডিসকাস করতে, কিন্তু আমাদের আসলে আমরা টানতে আসলে অতটা পারছি না। যাই হোক, সেটা ভিন্ন কথা, হয়তো আমার কারণেই। সেটা হলো 1.96 যে এসডি, এটা 95% কাভার করে, কিন্তু কাই স্কোয়ারের ক্ষেত্রে 196-এর পরিবর্তে রিপ্রেজেন্ট করে কত? 1.96 এইচডির পরিবর্তে রিপ্রেজেন্ট করে হলো 3.84। কিন্তু এই যে ক্রিটিক্যাল যে ডিমার্কেটিং যে পয়েন্টটা, এর ডান পাশে হলো, আমরা এক পাশেই কনসিডার করি বোঝানোর জন্য, দুই পাশ মিলে, কিন্তু আমরা এখন বোঝানোর জন্য কনসিডার করতেছি। এই পাশে হলো 5%, তাই না? আমি যাদব বৌদ্ধ প্রকৃতিকে দিয়ে দিয়েছিল কত %? খেয়াল করিয়েন, আমার পুষ্পপাচন পান সেবন না করেও হতে পারে বেবি মা হতে পারে কত %? এটা সে এগ্রি করে নিছে 5%। তাহলে এই 5% হলো আমার কি লেভেল অফ সিগনিফিকেন্স, আর সে নিজের জন্য রাখছিল কত %? 95%। এখন আমরা হয়তো আসলে এটা আজকে কমপ্লিট করতে পারবো না সময়ের কারণে, ওই জোন অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড জোন অফ রিজেকশন একটু প্রাথমিক ধারণাটা দিয়ে দিচ্ছি। আমরা নিজের জন্য রাখছিলাম 95%, তাহলে 95% এবং 5%-এর মাঝে যে ডিমার্কেটিং এই লাইন হচ্ছে এটা, এই লাইনের এ পাশে হলো
জোন অফ রিজেকশন মানে কি? এটা হচ্ছে প্রকৃতির, বাই চান্স, প্রকৃতি, নেচারের জন্য। আর আমার জন্য হচ্ছে এটা হলো মাই রিসার্চার, আমার তো না রিসার্চারের জন্য হলো 95%। তাহলে আমি যদি পুশ করে এদিকে ঢুকতে পারি, কারণ 3.84 পর্যন্ত যদি হয় তো এটা ক্রিটিক্যাল ভ্যালু, কিন্তু আমি পাইছি কত? 15.36। তাহলে অনেক বেশি না? অনেক বেশি হলে আমি এদিকে ঢুকে পড়েছি না? আমি তো এদিকে অনেকখানি ঢুকে পড়েছি। তার মানে কি আমি অ্যাকসেপ্টেন্স জোন থেকে কিসে চলে গেছি? রিজেকশন জোনে চলে গেছি। তো রিজেকশন জোনে যদি হই তাহলে এই লাইনটা তার জন্য আমি রেখে দিয়েছিলাম কত পার্সেন্ট? 5%। কিন্তু এই লাইনটা তখন ট্রান্সফার হয়ে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এখানে চলে আসলে হয়তো বা 1% বা 1.5%, কথার কথা বলতেছি, 1.5% হয়তো বা তার জন্য থাকতে পারে, নেচারের জন্য থাকতে পারে। তাহলে যাদব বুদ্ধ বলেছিল যে প্রকৃতির মাধ্যমে, মহারাজ, প্রকৃতির মাধ্যমে, নেচারের মাধ্যমে হতে পারে বড় জোর কত? বড় জোর 5%। তার মানে ইনডাইরেক্টলি তিনি ক্লেম করেছেন যে আমার এই ওষুধের সফলতা আমি এক্সপেক্ট করতেছি কমের পক্ষে 95%, কিন্তু আমার হয়ে গেল তার সাথে 95%কে পুশ করে আমি এই পাশে চলে আসছি। কত পার্সেন্ট? এটা কিন্তু সাধারণত আমরা কত পার্সেন্ট যাই ওইটার আমরা ক্যালকুলেট করি না, পুশ করে আমি ওই জোনে ঢুকতে পারছি কি না। এই জন্যই জোন অফ অ্যাকসেপ্টেন্স এবং রিজেকশন করা হয়েছে। আপনি কতটুকু পুশ করলেন এটা আপনার মেজার করার প্রয়োজন নেই। আপনি 96 যদি 1.96, তার মানে 3.84-এর যে ক্রিটিক্যাল লাইন, এই ক্রিটিক্যাল লাইন যদি আপনি ক্রস করেন তার মানে আপনি ঢুকে গেলেন কোথায়? জোন অফ রিজেকশনে। জোন অফ রিজেকশনে ঢুকে যাওয়া মানে হচ্ছে কি আপনার রেজাল্ট কি সিগনিফিকেন্ট, আপনার রেজাল্ট সিগনিফিকেন্ট। আপনার রেজাল্ট কেন সিগনিফিকেন্ট হলো? কারণ আপনার পার্সেন্টেজ বেড়ে গেল। আপনি দাবি করছিলেন আপনার 5% লেভেল অফ সিগনিফিকেন্স দাবি করা মানেই হচ্ছে আপনি দাবি করতেছেন আপনার ওষুধের অথবা আপনার টেস্টের অথবা বোতলের কারণে ডায়রিয়া হওয়ার হলো কত? 95%। কিন্তু আমি চলে গেছি এই জোনে, তার মানে 95% আমি পার হয়ে গেছি। প্রকৃতি তার 5% প্রকৃতিকে দিয়েছিলাম, সেই 5% প্রকৃতি নিতে পারেনি, তার অনেক কম হয়েছে প্রকৃতির মাধ্যমে। একদিনে 100% বুঝবেন না, মোটামুটি যদি কিছু বুঝেন, কিছু আপনার ব্রেনের মধ্যে ঢোকে, তাহলে আমি সাকসেস। আগামী সেশনে আবার যখন রিপিটেশন করব তখন যখন আপনি 100% বুঝবেন, আপনার আজকের ফেসগুলো অনেক ব্রাইট মনে হচ্ছে, শেষ দিকে প্রত্যেকদিনই ফেস আল্লাহর রহমতে ব্রাইট হয়, আগামী ক্লাসে আরও ব্রাইট হবে, তখন আপনারা একটা খুবই তৃপ্তি অনুভব করবেন যে না, এতদিনের একটা অজানা জিনিস যেটা জোন অফ অ্যাকসেপ্টেন্স এবং জোন অফ কি রিজেকশন, আমি এতদিন বুঝতে পারিনি, আজকে বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কেন করছে? সায়েন্টিস্ট মেক দি লাইফ টাফার অর ইজিয়ার? ইজিয়ার। সায়েন্টিস্ট মেক আওয়ার লাইফ ইজিয়ার। সায়েন্টিস্টরা এটা বলে নাই যে তুমি অঙ্ক কষে ওই 3.84-এর সাথে কতটুকু বেশি আসলা অতটুকু তোমার সাকসেস, এটা যাতে আমাকে করতে না হয়, এই জন্য আমাকে একটা এরিয়া দিয়ে দিছে যে ইজিলি আমি বলতে পারি এটা আমার সাকসেস। আমি যেহেতু ক্রিটিক্যাল লাইন আমি ক্রস করে ফেলছি, জোন অফ রিজেকশনের মধ্যে ঢুকে ফেলতে পারছি, সুতরাং আমি অ্যাম সাকসেস। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল। সবারই ব্যস্ততা আছে উঠার জন্য। এই এক মিনিট একটা ঘোষণা এবং একটা পরামর্শ। এখানে বিশেষ করে আমাদের মকবুল স্যার এবং সামাদ স্যার সিনিয়র মানুষ আছেন, প্রফেসর মহোদয়েরাও আছেন। সেটা হলো আমরা ডিজাইন করেছিলাম সপ্তাহে 2টা ক্লাস। আপনারা জানেন যে আমার বোধহয় এই সামনের মাসটা লাস্ট মান্থ, পরের মাসে অল্প কয়েকদিন আছে, এর মধ্যে আমরা একটা পরিকল্পনা করছি। খুব সংক্ষেপ 1 মিনিটে বলি, আপনাদের অনুমোদন না হলে এটা ফাইনালাইজ করতে পারবো না স্যার, আপনাদের সদয় অনুমোদন ম্যাম। সেটা হলো যে আমরা এই 17ই সেপ্টেম্বর হলো কি বলে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। তা আমরা এই পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, এই 2 ডিপার্টমেন্টের সাথে আলাপ হয়েছে, প্রিন্সিপালের অনুমোদন নেওয়া হয়েছে। গতকাল ডিসিশন হয়েছে যে আমরা প্রফেসর সালমা লাবেরিন, আমরা গাইনি অপসকেও ইনক্লুড আমাদের সাথে ইনভাইট করব, তারা যদি যুক্ত হতে চায়। সম্মিলিতভাবে আমরা এই পেশেন্ট সেফটি ডেটা এটা আমরা উদযাপন করব এবং এটা আমাদের 30 তারিখে প্ল্যান ছিল। তো এখন আমরা চিন্তা করছি এটা আসলে আমার জন্য একটু সময় দরকার শেষের দিকে। আমি এই জন্য আমরা সপ্তাহে আরেকদিন ক্লাস, আমার উপর যদি স্টেজ যাবে আরেকদিন ক্লাস বাড়াই দিতে চাচ্ছি। আপনাদের যদি সমস্যা না হয় তা আমরা মঙ্গলবারও যদি একটা ক্লাস নেই, তাইলে আমাদের জন্য শেষ দিকে আমাদের আর ওই পেশেন্ট সেফটি ডেটা
30 উদযাপনটা 17 তারিখের পরিবর্তে 30 তারিখে পুশ করে নেওয়া দরকার হয় না। আমরা তাহলে 17 তারিখে উদযাপন করতে পারি যদি আপনারা অনুমতি দেন এবং অনুমোদন করেন। সপ্তাহে 3 দিন না কোন এক সপ্তাহে 3 দিন? না, প্রতি সপ্তাহে 3 দিন। মানে তো বার্ডেন হয়ে যাবে না? বার্ডেন হবে, আমার জন্য একটু বার্ডেন হবে, কিন্তু শেষ দিকে আমার একটু সময় দরকার। দুইটা কারণ, একটা হলো আমরা এই পেশেন্ট সেফটি ডে যে উদযাপন করব এর আগে শেষ করতে চাচ্ছি, আর ওই দিনে আমরা ক্লোজিং সেরিমনিটা করতে চাচ্ছি। যেহেতু আমরা মাল্টিপারপাজে করব, বড় করে করব, সেখানে আমাদের মুকুল স্যার বক্তব্য রাখবেন। হ্যাঁ, ইনশাল্লাহ 17 তারিখের মধ্যে ক্লোজ করে দেব। 17 তারিখের মধ্যে ক্লোজ করতে চাচ্ছি, যদি আপনারা অনুমোদন দেন বা কোনো সমস্যা মনে না করেন আর কি। এই যে কামিং যে পরশু, কি আজকে কি বার? রোববার, তাহলে মঙ্গলবার থেকে সেমিনার আছে। এই একটা সমস্যা হবে না মঙ্গলবারের ক্ষেত্রে? তাহলে মঙ্গলবার পরিবর্তে আমরা কি বুধবার করলে পাশাপাশি বুধ বৃহস্পতিবার চলে যায় না? বুধবার করা যায়, তাহলে বুধ বৃহস্পতিবার পরপর 2 দিন হতে পারে। অথবা আচ্ছা থাক, তাহলে এই সপ্তাহটা এভাবে চলুক, আমরা আগামী সপ্তাহ থেকে চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই সপ্তাহ এইভাবে চলুক, আমরা আগামী সপ্তাহে আপনাদের পরামর্শ নিয়ে, আমরা নিজেরা কিছুই করব না। তবে ইসের সাথে আপনারা একমত আছেন তো? কাইন্ড অনুমতি দিচ্ছেন তো? আমরা যে পেশেন্ট সেফটি ডের সাথে ক্লোজিং সেরিমনিটা করতে চাই, এটা অনুমোদন দিচ্ছেন তো? না বলি না, যদি তাহলে সমস্যা না, সবাই এক কপালই তো জি জি, না তা ওইটা না, ওইটা আমরা বাদ দিয়ে দিলাম। ওইটা আমরা হয়তো নাও করতে পারি, 3 দিন ওইটা নাও করতে পারি, বাদ দিয়ে দিলাম। আমি এখন একটা পার্ট যে পেশেন্ট সেফটি ডে যে আমরা বড় করেছেন, এটার সাথে আমরা ক্লোজিং সেরিমনিটা করতে চাই একই সাথে। সেটা অসুবিধা কি? সেটা একদিন না একটু আগেই হলো, সেটা আলাদা আগে করলে আবার আলাদা প্রোগ্রাম আমরা একসাথে করলাম, এটা যদি আপনার অনুমোদন দেন কোনো না, সেটা ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা না, আপনাকে পার্টিসিপেন্ট হিসেবে ঘোষণা করা হবে কিনা এই জন্য না, সেটা না, সেটার জন্য আপনি হেজিটেশন করলে হয়তো না করা হলো। আর আমরা আরেকটা দিন নাই আমাদের, 30 তারিখে আমাদের ক্লোজ করতেই হবে। যদি 17 তারিখে করতে না পারি তাহলে 30 তারিখে আমাদের করতেই হবে। 30 তারিখের ওই পাশে আর যাওয়া যাবে না, ওই পাশে আর যাওয়া যাবে। 8 তারিখে আমার লাস্ট অফিস, ওই পাশে আর যাওয়া যাবে না আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আপনার ক্লোজিং সেরেমনি করতে না চাইলে আমরা শুধু তাহলে পেশেন্ট সেফটি ডেটাই করবো, আমাদের জন্য লোড কমে যাবে, দরকার নেই। হ্যাঁ, আর সার্টিফিকেট প্রয়োজন আছে কি নাই সেটা জুনিয়রদের জন্য দরকার আছে, কিন্তু এখন সার্টিফিকেট কি দিতে হবে? আচ্ছা, আমরা সার্টিফিকেট রেডি করতেছি, কিন্তু সবার জন্য তো লাগবে না। যারা সিনিয়র মোস্ট আছেন তাদের তো সার্টিফিকেট লাগবে না, কিন্তু আমরা সবার জন্যই করি। না লাগুক, এমনি ঘরে রেখে দিবে এই আর কি। এন মকবুল স্যারের, সামাদ স্যারের, ওনাদের তো সার্টিফিকেট লাগবে না, তাই না? এখন কি আমাদের জুনিয়র স্যার যারা আছেন, জুনিয়র স্যারদের সার্টিফিকেটটা আসলে অ্যাচিভমেন্ট, ইটস এ অ্যাচিভমেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা সার্টিফিকেট করি, কাজে লাগুক আর না লাগুক আমরা একটা সার্টিফিকেট করি নাকি? অনুমোদন আছে সবাই? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।